হ্যালো ভিউয়ার্স, এইচডি ফর ইংলিশ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সরকারি চাকরির দরকারি ইংলিশে আজ আপনাদের জন্য থাকছে 100টা এমন প্রবাদ নিয়ে আলোচনা যেগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এসেছে এবং আবারও ভবিষ্যতে আসতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারি চাকরির পরীক্ষায় যে প্রবাদ বাক্য আসতে পারে এটা আপনাদের অনেকেরই ধারণার বাইরে ছিল, কিন্তু গত 2019 সালের WBP কনস্টেবলের মেইন এক্সামে কিন্তু প্রবাদ বাক্য এসেছে এবং শুধু আসেনি, পাঁচটা প্রশ্ন ছিল গত বছরের পরীক্ষায়। এখন পরীক্ষায় ঠিক কিভাবে প্রবাদ নিয়ে প্রশ্ন আসে সেটা নিয়ে প্রথমে আমরা একটু আলোচনা করে নিই। আমরা এখানে দুটো টাইপ নিয়ে আলোচনা করব, কিন্তু আরও অনেক টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। WBP কনস্টেবলের মেইন এক্সাম 2019-এ যে স্টাইলে প্রশ্নটি এসেছিল প্রথমে সেটা নিয়ে কথা বলি। দেখুন, বলা হয়েছে চুজ দ্য কারেক্ট প্রভাব ফ্রম দ্য ফলোয়িং অপশানস, অর্থাৎ নিচে 4টে অপশান দেওয়া আছে, একটাই প্রবাদের 4টে অপশান, সেই অপশানের কোনটা সঠিক সেটা নিয়ে আপনাদেরকে টিকমার্ক করতে হবে, অর্থাৎ সেটাকে চয়েস করে আপনাকে আনসার স্ক্রিপ্টে আনসার লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে প্রবাদ নিয়ে আমরা কিভাবে প্রিপারেশন নেব। দেখুন, প্রবাদ কিন্তু মুখস্থ রাখতে হবে। প্রবাদ হচ্ছে সময়ের সাথে সাথে যে কথাগুলো চিরন্তন সত্য হিসাবে সমাজে অ্যাকসেপ্টেড হয়ে এসেছে সেই কথা, এবং তার একটি নির্দিষ্ট বাচনভঙ্গি আছে। সেই বাচনভঙ্গি, সেই বাচন রীতি, সেই শব্দের সজ্জারীতি, এই সব কিছুই কিন্তু আপনাকে মনে রাখতে হবে। অর্থাৎ কোথাও যদি বলা থাকে যে নাচতে না জানলে উঠোন বাঁকা, আর আপনি যদি সেখানে বলেন যে নাচতে না জানলে উঠোন সোজা নয়, এটা কিন্তু হবে না। আপনাকে ঠিক ওই এক্স্যাক্ট টার্মটি ব্যবহার করতে হবে। যেমন এখানে বলা হয়েছে দ্য এন্ড ইজ ওয়েল। এখন দ্য এন্ড ইজ ওয়েল এরকম প্রবাদ কিন্তু কোথাও আছে বলে আমাদের জানা নেই, তাহলে দ্য এন্ড ইজ ওয়েল এটা উত্তর হবে না। তারপরে বলা হয়েছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। হ্যাঁ, এরকম একটা প্রবাদ কিন্তু আমরা শুনেছি। তো বাকি অপশান দুটো দেখে নিই। বলা হয়েছে এন্ডস ওয়েল ইজ অল, এরকম প্রবাদও আছে বলে আমরা জানি না। এবং লাস্টে যেটা বলা হয়েছে অল ইজ ওয়েল দ্যাট এন্ড ইজ ওয়েল। এখন এই অপশান বি এবং অপশান ডি এই দুটোর মধ্যে আপনাদেরকে গুলিয়ে যেতে পারে, এবং আপনাদেরকে ভীষণ মিসগাইড করার চেষ্টা করা হয়েছে এই প্রশ্ন দুটিতে, যেখানে দুটো সঠিক উত্তরের কাছাকাছি উত্তর রাখা রয়েছে। একটা হচ্ছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এটা নাকি অল ইজ ওয়েল দ্যাট এন্ড ইজ ওয়েল। মনে রাখতে হবে যে অল ইজ ওয়েল দ্যাট এন্ড ইজ ওয়েল এরকম প্রবাদ কিন্তু হবে না। কেন না, বলা হচ্ছে অলস ওয়েল অর্থাৎ অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, যেটা সঠিকভাবে শেষ হয়। এখানে কিন্তু এই যে এন্ডস, এই এন্ডসটা কোনোভাবেই এন্ড ইজ নয়, এইটার অর্থ হচ্ছে এন্ডস, অর্থাৎ ভার্ব থার্ড, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যোগ হয়েছে। তো এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হবে? আমাদের এখানে সঠিক উত্তর হবে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অর্থাৎ সব ভালো যার শেষ ভালো। 2019 সালের WBP কনস্টেবলের মেইন পরীক্ষায় আরও একটি প্রশ্ন এসেছিল, বলেছিল বেটার ফেট কামস নেভার। এখন ফেট মানে নিয়তি, তো আমরা যদি গুলিয়ে ফেলি যে এরকম কোনো প্রবাদ আছে বেটার ফেট কামস নেভার, নিয়তি কখনো যাতে না আসে সেটা খুব ভালো হয়, এরকম কিন্তু কোনো প্রবাদ নেই। আবার দ্বিতীয় অপশান বলেছে বেটার লেট দ্যান এভার, চিরকালের কোনো জিনিস হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো, অর্থাৎ খুব বেশি দেরিতে হওয়ার থেকে কম দেরিতে হওয়া ভালো। তারপরে বলেছে বেটার লেট দেন নেভার, এখানে কিন্তু লক্ষ্য করতে হবে বেটার লেট দেন নেভার। এখন বেটার লেট দেন নেভার হবে নাকি বেটার লেট দেন নেভার হবে, এই দুটোর মাঝখানে কোনটা হবে সেটা নিয়ে আমাদের প্রশ্ন। বেটার লেট দেন নেভার নাকি দেন নেভার। মনে রাখতে হবে বেটার, এই বেটার শব্দটি হচ্ছে একটি কম্পারেটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ ডিগ্রির সাথে কখনো দেন হয় না, হয় সবসময় দেন। তাহলে বেটার লেট দেন নেভার এর উত্তর হবে সঠিক উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? বেটার লেট দেন নেভার, একেবারে না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো। ঠিক আছে, তো চলুন আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলা হচ্ছে বার্কিং ডগস সেলডম বাইট। যে কুকুর ঘেউ ঘেউ করে সেই কুকুর কদাচিৎ কামড়ায়, অর্থাৎ যে কুকুররা বেশি ঘেউ ঘেউ করে সেই কুকুর কদাচিৎ কামড়ায়। এর পরের শব্দ বার্কিং ডগস অলওয়েজ বাইট, যে কুকুর ঘেউ ঘেউ করে সেই কুকুর সবসময় কামড়ায়। এটা তো হয়ই না, আপনারা জানেন, কারণ মূল প্রবাদ হচ্ছে
যে কুকুর ঘেউ ঘেউ করে সেই কুকুর কদাচিৎ কামড়ায়। তারপরে বলা হয়েছে লার্কিং ডগস অলওয়েজ ক্রাই, তো এটাও হবে না, এরকম কোনো প্রবাদ নেই। এবং শেষ অপশান বার্কিং ডগস বাইট অ্যাট নাইট, যে কুকুর ঘেউ ঘেউ করে সেই কুকুর রাত্রেবেলায় কামড়ায়। তো সঠিক উত্তর বুঝতেই পারছেন কোনটি হবে, সঠিক উত্তর হবে বার্কিং ডগস সেলডম বাইট। এখন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা যে শুধুমাত্র এরকম প্রবাদ মুখস্থ করে যাবেন যে সঠিক উত্তরের কাছাকাছি 4টে অপশান দেওয়া থাকবে এবং সেখান থেকে একটা উত্তর বেছে নিতে হবে, তো আমার পুরো প্রবাদটা মুখস্থ নাও রাখলে হতে পারে, এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। কারণ এবার যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করছি টাইপ 2, এই টাইপ 2তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা আস্ত প্রবাদ তুলে দেওয়া হয়েছে, একটা গোটা প্রবাদ তুলে দেওয়া হয়েছে এবং তার মধ্য থেকে একটি শব্দ অমিট করে দেওয়া হয়েছে। ডিরেকশানে কি বলা আছে? ডিরেকশানে বলা আছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য প্রভাব উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য অপশানস, অর্থাৎ অপশানে যে শব্দগুলো আছে সেই শব্দের মধ্যে একটা শব্দ হচ্ছে সুটেবল, সেই সুটেবল শব্দটা দিয়ে আমাদের প্রবাদটাকে পূরণ করতে হবে, এই শূন্যস্থানটাকে পূরণ করতে হবে এবং প্রবাদটাকে কমপ্লিট করতে হবে। কি বলা আছে? বেটার বি অ্যালোন দ্যান ইন ড্যাশ কোম্পানি, বেটার বি অ্যালোন দ্যান ইন ড্যাশ কোম্পানি, অর্থাৎ ড্যাশ সংসর্গে থাকার থেকে একা থাকা ভালো। এখন কোন সংসর্গে থাকার থেকে একা থাকা ভালো? আপনারা সকলেই জানেন মূল বাংলা প্রবাদটি ছিল কুসঙ্গে থাকার থেকে একা থাকা ভালো। তাহলে কু অর্থাৎ খারাপ, এখন খারাপের প্রতিশব্দ এখানে আছে একমাত্র ব্যাড, তার মানে বেটার বি অ্যালোন দ্যান ইন ব্যাড কোম্পানি। এখন এখানে মিসলিডিং হতেই পারে, ফুলিশ কোম্পানি অর গুড কোম্পানি অর ইন্টেলিজেন্ট কোম্পানি, এর মধ্যে কোনোটাই হবে না। বোকা কোম্পানিতে তো থাকার কোনো প্রশ্নই নেই। এখানে পরিষ্কার বলা হচ্ছে যে বেটার বি অ্যালোন দ্যান ইন ড্যাশ কোম্পানি, আর আমরা যেহেতু প্রবাদটা জানি যে কুসঙ্গে থাকার থেকে একা থাকা ভালো, মূল প্রবাদটি ছিল বেটার বি অ্যালোন দ্যান ইন ব্যাড কোম্পানি, তাহলে এখানে শব্দটি হবে ব্যাড। এইখানে হচ্ছে মজা যে আপনাকে কিন্তু পুরো প্রবাদটা মুখস্থ রাখতে হবে, কোনোভাবেই একটা প্রবাদের একটা অংশ আপনি ভুলভাল রকমের শব্দ দিয়ে পূরণ করে দেবেন, এটা হতে পারে না। হয়তো এরকম একটা ঘটনা ঘটলো যে আপনি যে শব্দটা জানেন না সেই শব্দটাই শূন্যস্থান হিসাবে দেওয়া হলো, তখন কিন্তু বিপদ হয়ে যাবে এবং একটি নাম্বার ছেড়ে আসতে হবে আপনাকে। তাই পুরো প্রবাদ মুখস্থ রাখতে হবে। এছাড়াও আরও বিভিন্ন টাইপের প্রশ্ন কিন্তু প্রভাবস থেকে আসতে পারে। ধরুন একটা প্রবাদ দিয়ে দেওয়া হলো আর তাতে বলা হলো যে তার নিয়ারেস্ট 4টে মিনিংয়ের অপশান থেকে একটা সঠিক অপশান আপনাকে বেছে নিতে হবে, সেটা যেমন আসতে পারে, বা একটা ফ্যাক্ট বলে দেওয়া হলো, সেই ফ্যাক্ট অনুযায়ী 4টে প্রবাদ দিয়ে দেওয়া হলো এবং তার থেকে ফিটেস্ট প্রবাদটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো এরকম বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু আপনার সামনে আসতে পারে সরকারি চাকরির পরীক্ষায়। তো সেটা নিয়ে আর আলোচনাকে দীর্ঘায়িত করব না, আমাদের এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে প্রবাদ বাক্যকে মুখস্থ করা। এখন বিশ্বে হাজার হাজার প্রবাদ রয়েছে, বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের প্রবাদ রয়েছে। আমরা আপাতত যেটা চেষ্টা করব, এমন 100টা প্রবাদ নিয়ে আলোচনা করব আজকে, যেটা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসার জন্য রেডি হয়ে বসে আছে। তো সেই 100টা প্রবাদ নিয়ে আমরা আলোচনা করব, সাথে প্রত্যেকটা প্রবাদের বাংলা অর্থ থাকবে এবং ক্ষেত্র বিশেষে বিভিন্ন রকমের আলোচনা থাকবে। শুরু করব আজকের আলোচনা। তবে এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করুন HD ফর ইংলিশ চ্যানেলটি, আর এই চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে দেখতে গেলে মিষ্টি করে বাজিয়ে দিন বেল আইকনটি। এছাড়াও এই চ্যানেলের সমস্ত ভিডিওর PDF নোট পেতে এবং অন্যান্য আরও সুযোগ সুবিধা পেতে অবশ্যই জয়েন করুন HD ফর ইংলিশ চ্যানেলে। আপনার জন্য রয়েছে 4টি দুর্দান্ত মেম্বারশিপ প্ল্যান। শুরু করা যাক আজকের আলোচনা। আলোচনার সুবিধার্থে প্রবাদ বাক্যগুলোকে আলফাবেটিক্যালি সাজানো হয়েছে, অর্থাৎ A থেকে Z অবধি সাজানো আছে। টোটাল 100টা প্রবাদ বাক্য আছে এবং প্রত্যেকটা প্রবাদ বাক্যের কিন্তু বাংলা অর্থ দেওয়া আছে। প্রথম প্রবাদ বাক্য, আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুল, যেটা একটু আগেই আপনাদেরকে বলছিলাম যে নাচতে না জানলে উঠোন বাঁকা। আ ব্যাড ওয়ার্কম্যান, যে ভালো কাজ করতে পারে না, যে ভালো শিল্পী নয়, সে কি করে? কোয়ারেলস উইথ হিজ টুলস, সে ঝগড়া করে তার যন্ত্রপাতি নিয়ে। অর্থাৎ একজন কাঠমিস্ত্রি যদি ভালো ফার্নিচার তৈরি করতে না পারেন, তিনি কি বলছেন যে তার বাটালি বা করাতের দোষ। তো আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, এই কথাটির অর্থ হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। অর্থাৎ নাচতে পারছি না, কেন পড়ে যাচ্ছি নাচতে গিয়ে? না, উঠোনটা এবড়ো খেবড়ো ছিল। অর্থাৎ নিজের দোষ না দিয়ে যখন কোনো লোক অন্যের দোষ দেয়, তার সিচুয়েশানের দোষ দেয় বা তার পরিস্থিতির দোষ দেয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নাচতে না জানলে উঠোন বাঁকা বা আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। আমাদের পরের প্রবাদ হচ্ছে আ বেগার ক্যানট বি ব্যাংক্রাফট। বেগার অর্থাৎ ভিখারি আর ব্যাংক্রাফট অর্থাৎ দেউলিয়া। এখন ভিখারির নেই দেউলিয়া হওয়ার ভয়,
অর্থাৎ যার মাথাই নেই তার মাথা ব্যথা কোথা থেকে আসবে, অর্থাৎ যার টাকা পয়সাই নেই, ভিখারির কোনো টাকা পয়সা থাকে না, তাই তার দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে না। আর ভিখারিকে কেউ ঋণ দেয় না, তাই ঋণ যেহেতু তাকে দেয় না, তাই ঋণ শোধ করার পরিস্থিতি তার নেই, এরকম অবস্থাও তার হবে না। তাহলে আ বেকার ক্যানট বি ব্যাংক্রাফট, এই কথাটির মানেই হচ্ছে মাথায় নেই তার মাথা ব্যথা। মনে থাকবে নিশ্চয়ই আপনাদের। আমাদের এবারের প্রবাদ হচ্ছে আ বোল্ট ফ্রম দ্য ব্লু, অর্থাৎ বিনা মেঘে বজ্রপাত। আপনারা সকলেই জানেন বজ্রপাত হয় মেঘ থেকে, তো মেঘ থেকে যেহেতু বজ্রপাত হয়, এখন আকাশে ধরুন মেঘ নেই, কিন্তু আকাশ থেকে বজ্রপাত হলো, এই যে বজ্রপাত হলো এটা বিনা মেঘে বজ্রপাত হলো। আ বোল্ট ফ্রম দ্য ব্লু, অর্থাৎ নীল আকাশ থেকে বাজ পড়লো, অর্থাৎ এমন একটা সিচুয়েশান যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, যেটা হওয়ার কথা ছিল না, কিন্তু সেটাই হলো। দ্যাট ইজ কল্ড আ বোল্ট ফ্রম দ্য ব্লু। এটা কিন্তু বিভিন্ন সময় ইডিয়াম এবং ফ্রেজের যে প্রশ্ন, সেখানেও আ বোল্ট ফ্রম দ্য ব্লু এই প্রশ্নটি করা হয়। ইডিয়াম ফ্রেজ নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান, আপনাদের জন্য 8টা এপিসোডের ভিডিও রয়েছে, আমি তার প্লেলিস্টের লিঙ্ক আই বাটনে দিয়ে দিচ্ছি, অবশ্যই আই বাটনে ক্লিক করুন। আজকের 4 নম্বর প্রবাদ হচ্ছে আ বার্নড চাইল্ড ড্রিডস দ্য ফায়ার। বার্নড চাইল্ড মানে যে শিশুটি পুড়ে গেছে, অর্থাৎ যার একবার আগুনে হাত পুড়ে গেছে, সে কি করে? ড্রিডস, অর্থাৎ ভয় পায়। কাকে ভয় পায়? দ্য ফায়ার, আগুনকে ভয় পায়। অর্থাৎ যে একবার আগুনে পুড়েছে সে আগুনকে ভয় পায়। তাকেই বাংলাতে বলা হচ্ছে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। অর্থাৎ যে গরু একবার গোয়ালে থাকা অবস্থায় গোয়ালে আগুন লেগেছে, সে তখন সিঁদুরে মেঘ দেখলেও তাকে আগুন বলে ভাবে, তাই সে ভয় পায়। এটাকেই বাংলায় আরও একটি কথা বলা হয়, ন্যাড়া একবারই বেলতলায় যায়। অর্থাৎ ন্যাড়া, যার মাথায় বেল পড়েছে একবার, বেলের আঘাত যে খেয়েছে, সে আর কখনো বেলতলায় যাবে না। এর মানে হচ্ছে যে একবার বড়সড় বিপদে পড়েছে, সে কখনো সেই বিপদের এরিয়াতে আর যাবে না। আ বার্নড চাইল্ড ড্রিডস দ্য ফায়ার। এর পরের প্রবাদ হচ্ছে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, অর্থাৎ অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। অর্থাৎ আ ফ্রেন্ড ইন নিড, যে প্রয়োজনের সময় পাশে থাকে, ইজ আ ফ্রেন্ড ইন ডিড, অর্থাৎ বস্তুতপক্ষে সেই হচ্ছে আসল বন্ধু। তো আপনারা তো জানেন যে ওই ভাল্লুক আর 2 বন্ধুর গল্প পড়েছেন, তার মোরাল হিসাবেও কিন্তু এই প্রবাদ বাক্য ব্যবহার করা যেতে পারে। এর পরের প্রবাদ হচ্ছে আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, অর্থাৎ অল্প জানা ভীষণ ভয়ঙ্কর জিনিস। সেটার একদম আক্ষরিক অর্থ হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। অর্থাৎ কোনো বিষয়ে যার অত্যন্ত অল্প জ্ঞান, সেই অল্প জ্ঞান নিয়ে সে যদি সেই বিদ্যার পারদর্শিতা দেখাতে যায়, তাহলে কিন্তু খুব সমস্যা হবে। ধরুন কেউ গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে গেলে সে শুধু জানে অ্যাক্সিলারেটারে চাপ দিয়ে গাড়ির বেগ বাড়াতে জানে, কিন্তু সে যদি ব্রেকের কাজ না জানে, তাহলে যেটা হবে, সে অর্ধেক গাড়ি চালানোর জ্ঞান নিয়ে সে গাড়ি চালাতে শুরু করলো, সে শুধু এগোতে জানে, থামতে জানে না। সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টা কিন্তু অত্যন্ত মারাত্মক এবং সম্ভাবনা অত্যন্ত বেশি। তাই আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী। এর পরের প্রবাদ আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, অর্থাৎ একজন মানুষকে চেনা যায় যেমন মানুষের সাথে সে মেলামেশা করে, যাকে বাংলায় বলা হয় সঙ্গ দেখে মানুষ চেনা যায়। 8 নম্বর প্রবাদ আ প্রফেট ইজ নট অনার্ড ইন হিজ ওন কান্ট্রি। আ প্রফেট মানে একজন মহান মানুষ, নবী বলা হয়। তো এরকম প্রফেট, একজন ভালো সাধু প্রকৃতির মানুষ, কখনোই তার নিজের দেশে সম্মানিত হন না। ঠিক সেটাকেই বাংলায় বলা হয় গেও যোগী ভিক পায় না। আপনাদের মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ যতদিন নোবেল পুরস্কার না পেয়েছেন, বাঙালি সমাজে রবীন্দ্রনাথকে কিন্তু কবি বলে সেই অর্থে সম্মান দেওয়া হয়নি, এবং রবীন্দ্রনাথ প্রথম সম্মান কিন্তু বাংলা থেকে পাননি। এবারের প্রবাদ হচ্ছে এ স্পার্টান মিটস এ স্পার্টান। স্পার্টান মানে স্পার্টা নগরে যারা বসবাস করতেন, সেরকম স্পার্টার নাগরিক, তিনি হচ্ছেন স্পার্টান। স্পার্টান মিটস এ স্পার্টান, এর মানে হচ্ছে স্পার্টানই একমাত্র স্পার্টানকে মোকাবিলা করতে পারে। অর্থাৎ যেমন যোদ্ধা, তার সাথে তেমন যোদ্ধারই যুদ্ধ হতে পারে। শেয়ানে কোলাকুলি। কোনো যুদ্ধে যদি এমন হয় যে মেসির সাথে নেইমারের টক্কর হচ্ছে, তো এই যে মেসির সাথে নেইমারের টক্কর হচ্ছে, দিস ইজ দ্যাট টাইপ অফ ব্যাটেল। আ স্পার্টান মিটস আ স্পার্টান। এবারের প্রবাদ আ স্টিচ ইন টাইম সেভস 9। ধরা যাক আপনার একটি কাপড় আছে,
এই কাপড়ের মাঝখানে একটা জায়গা সামান্য ছিঁড়েছে, এইটুকু ছেঁড়াকে ঢাকার জন্য একটা সেলাইয়ের ফোড় দিলেই হতো, কিন্তু আপনি এটাকে রেখে দিলেন, সঠিক সময়ে এই ছেঁড়া জায়গাটার সেলাই করলেন না, তারপরে দেখা গেল এটা এরকম বড় হয়ে ছিঁড়ে গেল। এটা ঢাকতে গেলে কিন্তু আপনাকে এবার 10টা ফোড় দিতে হবে। তো এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে বাংলায় বলা হচ্ছে সময়ের 1 ফোড়, অসময়ের 10 ফোড়। অর্থাৎ সময়ে যদি সমস্যা অল্প থাকতেই যদি প্রতিবিধান করা হয়, তাহলে বড়সড় সর্বনাশ হয় না, পরে সেই সমস্যা সামলাতে হয়তো অনেক বেশি অসুবিধা হয়। যেমন এই করোনা সংক্রমণ চলছে, অনেকেই জ্বর আসলে আরটিপিসিআর টেস্ট করাচ্ছেন না, তখন কি হচ্ছে বোঝাই যাচ্ছে না সেটা করোনা সংক্রমণ। তারপরে যখন তীব্র শ্বাসকষ্ট তৈরি হচ্ছে তখন তাকে ভেন্টিলেশনে দিতে হচ্ছে। তো আরটিপিসিআর টেস্টের সামান্য কটা টাকা যদি আপনি খরচ করতেন, তাহলে হয়তো আপনি অনেক সচেতন থাকতে পারতেন এবং বড়সড় বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারতেন। সেটা আপনি করেননি বলেই আপনার যেটা হলো ভেন্টিলেশন পর্যন্ত যেতে হলো এবং হাসপাতাল বা নার্সিংহোমের একটা বিশাল অঙ্কের বিল আপনাকে দিতে হলো এবং তারপরেও জীবন নিয়ে টানাটানি হলো। তো এই যে সময়ের কাজ, সময়ে যে সমস্যা অল্প থাকতে আপনি সমাধান করতে পারতেন, সেটা যদি আপনি না সমাধান করে ফেলে রাখেন, তাহলে পরবর্তীকালে অনেক বড়সড় মূল্য দিতে হয়। দ্যাট ইজ কল্ড আ স্টিচ ইন টাইম সেভস 9, অর্থাৎ সময়ের 1 ফোড়, অসময়ের 10 ফোড়। এই প্রবাদটির ক্ষেত্রে আরও একটি মনে রাখার বিষয় হচ্ছে যে বাংলায় যে প্রবাদ বলা হচ্ছে তাতে কিন্তু বলা হচ্ছে 10 ফোড়ের কথা, আর ইংলিশে যে প্রবাদ রয়েছে তাতে বলা হচ্ছে 9 ফোড়ের কথা। এখন স্বাভাবিকভাবেই আপনি যদি বাংলা প্রবাদটা মনে রাখেন সময়ের 1 ফোড়, অসময়ের 10 ফোড়, আর ইংলিশে যদি শূন্যস্থান পূরণ করতে দিয়ে আপনাকে 8, 9, 10 এরকম অপশান দেয়, তাহলে আপনার মিসগাইডেড হয়ে 10 অপশানটিকে বেছে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেটা করতেই পারে পরীক্ষায়। আপনি যেটা মনে রাখবেন, আ স্টিচ ইন টাইম, এই টাইমের সাথে সেম রাইমের শব্দ হচ্ছে 9, 10, 11, 12, এগুলো কিন্তু 9। তাহলে আ স্টিচ ইন টাইম সেভস 9, ইংলিশে হচ্ছে 9 আর বাংলায় হচ্ছে সময়ের 1 ফোড়, অসময়ের 10 ফোড়। একের অপোজিট হিসাবে বাংলাতে সাধারণভাবে 10 ব্যবহার করা হয়, যে 1 অত্যন্ত ক্ষুদ্র সংখ্যা, 10 অত্যন্ত বেশি সংখ্যা, 1 পয়েন্ট 10 পয়েন্ট। তো এই 1 পয়েন্ট আর 10 পয়েন্ট এটা মনে রেখে আপনাকে মনে রাখতে হবে বাংলায় হচ্ছে সময়ের 1 ফোড়, অসময়ের 10 ফোড়, আর ইংলিশে হচ্ছে আ স্টিচ ইন টাইম সেভস 9। এর পরের প্রবাদ হচ্ছে আ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। কোনো গাছের পরিচয় আমরা কিভাবে দিই? কোনো গাছের পরিচয় তার ফল দিয়ে দিই অথবা ফুল দিয়ে দিই। যে গাছের ফল হয় তার পরিচয় দিই ফল দিয়ে, যে গাছের ফুল হয় তার পরিচয় দিই ফুল দিয়ে। তাহলে একটা গাছের নাম কি? অবশ্যই তার ফলের নামে বা ফুলের নামে নাম হবে। সেটাই বলা হয়েছে আর ট্রি ইজ বেস্ট নোন বাই ইটস ফ্রুটস, অর্থাৎ গাছের নাম তার ফল দিয়ে জানতে পারি। তাই বাংলায় বলা হচ্ছে বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ইংলিশে বলা হচ্ছে আর ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। এর পরের প্রবাদ হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। গ্লিটার্স মানে যেটা চিকচিক করে, গোল্ড মানে সোনা। তাহলে যেটা চকচক করে সেটা সোনা হয় না। এটা ভীষণ ব্যবহৃত একটি প্রবাদ। এই প্রবাদ নিশ্চয়ই আর ব্যাখ্যা করার দরকার নেই। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যেটা চকচক করে সেটা সোনা নাও হতে পারে, অর্থাৎ যেটা চকচক করে না সেটাও অনেক সময় সোনা হতে পারে। তাহলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এর পরের প্রবাদ হচ্ছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। অলরেডি এই প্রবাদটা নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। এটা 2019 সালে ডব্লিউবিপি কনস্টেবলের মেইন এক্সামে এটা এসেছিল। সব ভালো তার শেষ ভালো যার, অর্থাৎ যে কাজটা প্রথম থেকে ভালো হতে 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 শেষে গিয়েও ভালো হবে তাকেই বলা যাবে যে হ্যাঁ কাজটা ভালো হলো। তাহলে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এটা মনে রাখবেন, নিশ্চয়ই মনে থাকবে আপনাদের। পরবর্তী প্রবাদ অ্যাজ ইউ সো সো ইউ রিপ। যেমন আপনি বীজ বপন করবেন, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, তেমনই আপনি ফসল পাবেন। বাংলাতে খুব একটা চলতি কথা আছে যে আম গাছ লাগালে আমই ফলে, আমড়া গাছ লাগালে আমড়াই ফলে। অর্থাৎ আপনি আমড়া গাছ লাগিয়ে আমের আশা যেমন করতে পারেন না, তেমনি আপনি আম গাছ লাগিয়েও আমড়ার আশা করতে পারেন না। তাই যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। রিপ মানে ফসল কাটা, সো মানে বীজ বপন করা। এবার নিশ্চয়ই মনে থাকবে প্রবাদটা। এর পরের প্রবাদ বার্কিং ডগস সেলডাম বাইট, অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, যেটাকে বাংলায় বলা হয় যত গর্জে তত বর্ষে না। অর্থাৎ বৃষ্টি হওয়ার আগেই যদি প্রচণ্ড মেঘফেক ডেকে ফেকে ফেলে তাহলে আপনি বুঝবেন যে বৃষ্টির প্রাবল্য বেশি হবে না। তো যত গর্জে তত বর্ষে না। বার্কিং ডগ সেলডাম বাইটস অথবা বার্কিং ডগস সেলডাম বাইট। এর পরের প্রবাদ হচ্ছে বেগার্স মাস্ট নট বি চুজার্স, অর্থাৎ
ভিখারিরা কখনো চয়েস করতে পারে না, কোনো কিছু পছন্দ করে নিতে পারে না। একজন মানুষ যিনি ভিক্ষাজীবী, তিনি লোকের বাড়ি থেকে কি দেবে সেটা তিনি বলে দিতে পারেন না। তিনি বলতে পারেন না যে আমাকে চাল দিয়েছেন কেন, আমাকে চাল দেবেন না, আমাকে ডাল দিন, বা ডাল দেবেন না আটা দিন, এটা তিনি বলতে পারেন না। তার এই চয়েস করার অপশানটাই থাকে না, কারণ তিনি লোকের অনুগ্রহে বেঁচে থাকেন। তো বেগার্স মাস্ট নট বি চুজার্স এর কথার বাংলাটা হচ্ছে ভিক্ষার চাল কাড়া আকাড়া। অর্থাৎ যিনি ভিক্ষায় চাল পাচ্ছেন তিনি বলতে পারেন না যে এই চালটা বাছাই করা, এর থেকে কাকড় বেছে দেওয়া নাকি কাকড় বেছে দেওয়া নয়, এই অপশানটা তার কাছে থাকে না, তিনি চয়েস করতে পারেন না। এটাই বলা হচ্ছে বেগার্স মাস্ট নট বি চুজার্স। এবারের প্রবাদ বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। আপনার কাছে দুটো অপশান দেওয়া হয়েছে, যে হয় আপনাকে শয়তানের মুখে যেতে হবে, নয় আপনাকে গভীর সমুদ্রে ডুবে যেতে হবে। যেটা বাংলায় সুন্দরবন নিয়ে আমরা যে কথাটা বলে থাকি, জলে কুমির ডাঙায় বাঘ। অর্থাৎ আপনার কাছে দুটো অপশান আছে এবং দুটোই সমান বিপজ্জনক। সেক্ষেত্রে আমরা বলি বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, অর্থাৎ জলে কুমির ডাঙায় বাঘ। এরপরের প্রবাদ বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। একই পালকওয়ালা পাখি একসাথে দল বেঁধে থাকে, চোরে চোরে মাসতুতো ভাই। অর্থাৎ দুটো চোর, তাদের মধ্যে দেখা যাবে যে তাদের পেশাগত সম্পর্ক যেমন রয়েছে, তাদের অন্য সম্পর্কও আছে। তো দে আর সেম ইন ক্যারেক্টারিস্টিক্স, বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার। একই রকম পালকওয়ালা পাখি সবসময় একসাথে দল বেঁধে থাকবে, এটাকেই বলা হয় চোরে চোরে মাসতুতো ভাই। বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। এর পরের প্রবাদ হচ্ছে ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। কয়লা ধুলে ময়লা যায় না। এখন বাংলার সাথে ইংরেজি প্রবাদের কিন্তু কোনো মিল নেই, কিন্তু সেন্সটা একই। ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, কালো কখনো অন্য কোনো হিউ নেবে না। হিউ মিন্স কালার, তাহলে কালো রঙের উপরে আপনি অন্য কোনো কালার দিতে পারবেন না। অর্থাৎ কয়লা যার কালার কালো, সেটাকে আপনি ধুয়ে ধুয়ে কখনো তার কালো ভাবকে দূর করতে পারবেন না, কারণ সে কোর থেকে কালো। অর্থাৎ যারা ভেতর থেকে অসৎ চরিত্রের, তাদের অসততা কখনো যায় না। এবারের প্রবাদ ব্রাদার্স উইল পার্ট, ভাই ভাই ঠাই ঠাই। এখন বাংলাতে একান্নবর্তী পরিবার, এটা বোধহয় প্রায় মিউজিয়ামে গেলে দেখা যেতে পারে যে একান্নবর্তী পরিবারে। আজকালকার যুগের ছেলেমেয়েদের কাছে যদি আপনি বলেন একান্নবর্তী পরিবার, তাহলে তারা বোধহয় ভাববে যে একান্নবর্তী পরিবার, এটা হয়তো তারা ভাববে। কিন্তু এই যে ব্যাপারটা এক অন্নবর্তী পরিবার, অর্থাৎ যারা একই হাড়ি, যাদের হাড়ি আলাদা নয়, এটা এখন আর ভাবা যায় না। তো ভাই ভাই ঠাই ঠাই, অর্থাৎ ভাই ভাই এরা আলাদা হবেই, এটা প্রবাদের হিসাবে ধরে নেওয়া হয়েছে যে ভাইরা যদি থাকে তারা আলাদা হবেই। ব্রাদার্স উইল পার্ট। এবারের প্রবাদ বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, অর্থাৎ বাতাসে দুর্গ নির্মাণ করা। দুর্গ নির্মাণ করতে গেলে শক্তপোক্ত ভিত্তির উপরে দুর্গ নির্মাণ করতে হয়। অবশ্যই মাটির গভীর করে খনন করে তার ভেতরে ভিত নির্মাণ করে তারপরে দুর্গ তৈরি করতে হবে। কিন্তু কেউ বাতাসে দুর্গ তৈরি করছে, তার মানে সে কী করছে? সে একটা বেসলেস কল্পনা করছে। যেমন ফুল তুলতে হয় গাছ থেকে, কিন্তু কেউ বাতাস থেকে ফুল, কল্পনায় বাতাস থেকে ফুল তুলে যাচ্ছে। দিস ইজ কল্ড আকাশ কুসুম চয়ন করা, আকাশ থেকে কুসুম চয়ন করা। সেটা যেমন অবাস্তব, বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার এটাও বেসলেস। তো বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার এর মানে হচ্ছে কোনো ভিত্তিহীন কল্পনা করা। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ সেবামূলক কাজ অবশ্যই বাড়ি থেকে শুরু করতে হয়। অর্থাৎ যে বাংলাতে বলা হয় যে নিজের মাকে ভাত দেয় না, সে অন্যের মাকে কি করে ভাত দেবে, ঠিক সেম জিনিস। আগে ঘর তবে তো পর, অর্থাৎ ভালো কাজের সূচনা সবসময় ঘর থেকেই হয়। এটাকে ইংলিশে বলা হয় চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এবারের প্রবাদ কনস্ট্যান্ট ড্রিপিং ওয়্যারস আউট দ্য স্টোন। আপনারা বোপদেবের সেই গল্প তো জানেন, যে নাকি ব্যাকরণ জানতো না, তার কারণে সে সুইসাইড করতে গিয়েছিল এবং পুকুরের ধারে গিয়ে সে একটি পাথরের ক্ষয়ে যাওয়া অংশ দেখতে পায় এবং তখন জানতে পারে সে যে মাটির কলসির ঘষাতে পাথর ক্ষয়ে গেছে। তখন সে বুঝতে পারে যে মাটির কলসির ঘষায় যদি পাথরও ক্ষয়ে যেতে পারে, তাহলে আমার দ্বারাও জ্ঞানার্জন সম্ভব হবে। এবং পরবর্তীকালে তিনি বিখ্যাত সংস্কৃত পণ্ডিত হয়ে ওঠেন এবং মুগ্ধবোধ নামে একটি বিখ্যাত ব্যাকরণ বইও তিনি লেখেন। তো এই যে বোপদেবের কাহিনী, সেখানে আমরা জানতে পেরেছিলাম যে মাটির ঘষাতে পাথর ক্ষয়ে যাচ্ছে। এটাই ইংলিশে বলা হচ্ছে কনস্ট্যান্ট ড্রিপিং ওয়্যারস আউট দ্য স্টোন, অর্থাৎ ফোঁটা ফোঁটা জল পড়ে পাথরও ক্ষইয়ে দিতে পারে, ঘষতে ঘষতে পাথরও ক্ষয় হয়। এবারে প্রবাদ কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, অর্থাৎ তোমার কাছে যতটা কাপড় আছে ততটা পরিমাণেই সেই অনুযায়ী তুমি তোমার কোট বানাও।
অর্থাৎ যদি তোমার কাছে ফুল শার্ট বানানোর কাপড় থাকে তবেই তুমি ফুল শার্ট বানাতে চেষ্টা করো। তোমার কাছে ফুল শার্ট বানানোর কাপড় নেই অথচ তুমি ফুল শার্ট বানাতে চাচ্ছ, তাহলে দেখা যাবে লাস্টে জামার হাতাই তুমি বানাতে পারছো না। দিস ইজ কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, অর্থাৎ যতটা পয়সা তুমি উপার্জন করো ততটাই তোমাকে ব্যয় করতে হবে। ডু নট লিভ অ্যাবভ ইউর মিনস, যতটা তোমার ব্যয় করার ক্ষমতা তার থেকে বেশি মানের জীবনযাপন করো না। ঠিক আগের যে প্রবাদটা আমরা বললাম, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথস, তারই কিন্তু সিনোনিমাস প্রবাদ হচ্ছে ডু নট লিভ অ্যাবভ ইউর মিনস। তো পরীক্ষায় এরকমও প্রবাদ আসতে পারে যে ডু নট লিভ অ্যাবভ ইউর মিনস এর সিমিলার প্রভাব কোনটা বলে 4টে অপশান দিয়ে বলে দিল একটি অপশান কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথস। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সঠিক উত্তরটি বেছে নিতে পারতে হবে। আয়ের অধিক ব্যয় করো না আর আয় বুঝে ব্যয় করো, দুটো কথা যেমন একই মানে, ঠিক তেমনই ডু নট লিভ অ্যাবভ ইউর মিনস এর সমার্থক প্রবাদ হচ্ছে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। তো এটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এবারের প্রবাদ ডু অর ডাই, করো নইলে মরো, অর্থাৎ হয় তোমাকে কাজ করতে হবে নয় তোমাকে মরতে হবে। এই যে ব্যাপারটা, যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাস করেন তারা এমন কিছু কথা বলেন যে এমন কিছু মন্ত্র ছিল যেই মন্ত্রে হয় সমস্যার সমাধান হবে, মন্ত্রের সাধন হবে, অথবা যিনি মন্ত্র বলছেন তিনি মারা যাবেন শেষে। এই দুটোর একটা ঘটনা ঘটবে। তো এটাকেই বলা হয় ডু অর ডাই সিচুয়েশন, অর্থাৎ এখানে হয় কিছু করতে হবে নয় আমাদের মরতে হবে। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, একটা বইকে তার কভার দেখে বিচার করো না, অর্থাৎ একজন মানুষ তাকে তার পোশাক দেখে বিচার করো না। আপনারা তো সবাই জানেন যে বিদ্যাসাগরের সেই গল্পটি, বিদ্যাসাগর একদিন স্টেশনে বসে আছেন, সেখানে একজন স্যুটবুট পরা যুবক নামলো এবং সে বিদ্যাসাগরকে কুলি ভেবে তাকে দিয়ে মোট বওয়ালো এবং শেষমেশ সে জানতে পারলো যে না, ইনি বিদ্যাসাগর, এবং তিনি তারপরে তাকে প্রণাম করলেন, সরি বললেন, ইত্যাদি ইত্যাদি। এই যে ঘটনাটা ঘটলো, এইখানে বিদ্যাসাগরকে তিনি তার পোশাক আশাক দিয়ে বিচার করেছিলেন, কিন্তু তিনি যে কত বড় জ্ঞানী একজন মানুষ, তিনি যে একজন প্রাতঃস্মরণীয় মানুষ, সেটা কিন্তু সে বুঝতে পারেনি তার পোশাক আশাক দেখে। তাই পোশাক পরিচ্ছদ দেখে তাকে বিচার করতে যাওয়াটাই হচ্ছে ভুল। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, অর্থাৎ একটা বই সেটা কেমন পড়তে হবে সেটা তার যেমন প্রচ্ছদ দেখে বোঝা যায় না, ঠিক তেমনই একটা মানুষকেও তার পোশাক পরিচ্ছদ দেখে বোঝা যায় না, তার চেহারা দেখেও বিচার করা যায় না। বাংলায় এটাই বলা হয় রূপ দেখে গুণ বিচার করো না। এমটি ভেসেল সাউন্ডস মাচ, অর্থাৎ ফাঁকা কলস বাজে বেশি, ফাঁকা কলসের আওয়াজ বেশি হয়, এটা আমরা সবাই জানি। আর কলসে যদি জল ভরা থাকে তাহলে তার আওয়াজ কম হয়। তাহলে যে মানুষের জ্ঞান কম সেই বেশি কথা বলে। অসারের তর্জন গর্জন সার, এই যে অসার পদার্থ তাতে শুধু আওয়াজই হয়, তাতে আসল মেটেরিয়াল বলে কিছু থাকে না। এটাই হচ্ছে এমটি ভেসেল সাউন্ডস মাচ, অসারের তর্জন গর্জন সার বা ফাঁকা কলস বাজে বেশি। ইভেন ডেথ ইজ প্রেফারেবল টু বন্ডেজ, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। তার কারণ এই প্রশ্নের ভেতরে 3-4টে জায়গা আছে যেটাকে শূন্যস্থান দিয়ে প্রতিস্থাপন করা যেতে পারে। প্রথম প্রতিস্থাপন করা যেতে পারে ডেথকে, দ্বিতীয় প্রতিস্থাপন করা যেতে পারে প্রেফারেবলকে, তৃতীয় প্রতিস্থাপন করা যেতে পারে বন্ডেজকে। এই 3টে জায়গা তো প্রতিস্থাপন করা যেতেই পারে, তার থেকেও মারাত্মক একটা বিষয় আছে যেখান থেকে গ্রামারেরও পরীক্ষা নেওয়া হয়ে যাবে, এই টুকে প্রতিস্থাপন করা শূন্যস্থান দিয়ে। কারণ প্রেফারেবলের পরে যে টু বসে এটা অনেকেরই মাথায় থাকবে না, তারা দ্যান দিয়ে এটাকে শূন্যস্থান পূরণ করতে চাইবে যে ইভেন ডেথ ইজ প্রেফারেবল দ্যান বন্ডেজ, এবং সেক্ষেত্রেই কিন্তু উত্তরটা হয়ে যাবে ভুল। তাহলে সঠিক উত্তর কি হবে? ইভেন ডেথ ইজ প্রেফারেবল টু বন্ডেজ, পরাধীনতা অধীনতা অপেক্ষা মৃত্যু ভালো। এভরি ডগ ইজ এ লায়ন অ্যাট হোম, বাড়িতে প্রত্যেক কুকুরই সিংহের মতো আচরণ করে। আপন গায়ে কুকুর রাজা, বাংলাতে আমরা বলি আপন গায়ে কুকুর রাজা, অর্থাৎ নিজের এলাকায় কুকুর ও বাঘের মতো চলাচল করে, কিন্তু অন্যের এলাকায় গেলে কুকুর কুকুরই হয়ে যায়। তো এই যে ব্যাপারটা যে একটা ইনসিগনিফিকেন্ট ম্যান সেও তার বাড়িতে প্রচণ্ড সিগনিফিকেন্ট আচরণ করে। যে লোকটা হয়তো অফিসে গিয়ে বসের প্রতিনিয়ত বকা খায়, বসের ধমক খায়, সেই লোকটাই বাড়িতে এসে তার নিজের স্ত্রীকে বকাঝকা করে, ধমক দেয় তার কাজের জন্য। যে লোকটা অফিসে নিজের কাজের ভুলের জন্য সবসময় বকা খান, তিনি হয়তো বাড়িতে এসে তার বউকে ধমক দিয়ে চুপ করানোর চেষ্টা করেন। তো দিস ইজ কল্ড এভরি ডগ ইজ আ লায়ন অ্যাট হোম। এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট, তো প্রিসেপ্ট মানে হচ্ছে উপদেশ আর এক্সাম্পল মানে দৃষ্টান্ত, অর্থাৎ
আপনি যদি কাউকে বলেন ভালো হও ভালো হও ভালো হও, কিন্তু নিজে খারাপ হন, সেটা তো হতে পারে না। আপনাকে ভালো হও বলতে গেলে আগে ভালো হয়ে দেখাতে হবে। তো অবশ্যই আপনি আচরি ধর্ম পরেরে শেখাও, প্রথমে নিজে ভালো হও, তারপরে অন্যকে ভালো হতে শেখাও। উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড। বোকারা সেখানে অনায়াসেই চলে যায় যেখানে বুদ্ধিমানেরা, অ্যাঞ্জেলস দেবদূতেরা, তারা যেতে ভয় পায়। বাংলায় একটা প্রবাদ তো আছেই, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। অর্থাৎ হাতি ঘোড়া যেই জলের তল পাচ্ছে না, যেখানে ডুবে যাচ্ছে, মশা বলছে কত আর জল হবে, ওই সামান্য একটু জল হবে। এই যে ব্যাপারটা, ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড, যেখানে বুদ্ধিমান লোকেরা পা ফেলতে ভয় পাচ্ছে, সেখানে বোকারা বলছে এখানে আর পা ফেলা কোনো অসুবিধা নেই, সেখানে চলো 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 শিগগির চলো। তারপরে কি হয় সে তো আপনারা সকলেই জানেন। এবারের প্রবাদ, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, অর্থাৎ ভাগ্য সবসময় সাহসীদের সহায় হয়। এর আরেকটা সিনোনিমাস প্রবাদ আছে, নাথিং ভেঞ্চার নাথিং হ্যাভ, অর্থাৎ চেষ্টা না করলে কোনো কিছুই পাবেন না। কোনো কিছু নিয়ে আপনাকে আগে অভিযানে যেতে হবে, কোনো কিছুর চেষ্টা করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই সেখান থেকে আপনি কিছু পেতে পারবেন। তাই বলে আবার বোকা হয়ে অগাধ জলে ঝাঁপিয়ে পড়ার মতো হতে পারে না, ওই মশা বলে কত জল এরকম করলে হবে না। তো ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, সাহসের ভেতরে অবশ্যই আমার যৌক্তিকতা থাকতে হবে। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, নাথিং ভেঞ্চার নাথিং হ্যাভ, দুটোই কিন্তু সিনোনিমাস প্রভাব। পরীক্ষায় সিনোনিমাস প্রবাদের অপশান হিসাবে আসতে পারে, আপনারা মাথায় রাখবেন। এবারের প্রবাদ, গিভেন দ্য ওয়ান দ্য আদার উইল ফলো। পরীক্ষায় আপনাকে বলা হলো এ ইজ ইকুয়াল টু 2 অ্যান্ড বি ইজ ইকুয়াল টু 5, দেন আপনাকে বলা হলো এ প্লাস বি ইজ ইকুয়াল টু হোয়াট। আপনি নিশ্চয়ই জানেন এ প্লাস বি ইজ ইকুয়াল টু হবে, কি হবে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু হবে 5 প্লাস 2 ইজ ইকুয়াল টু 7। তো এই যে দুটো জিনিস আপনাকে দিয়ে দেওয়া আছে, এ অ্যান্ড বি এর মান দিয়ে দেওয়া আছে, আপনি অবভিয়াসলি তার থেকে এই এ প্লাস বি এর মান বের করে ফেলতে পারলেন। তো গিভেন দ্য ওয়ান দ্য আদার উইল ফলো, অর্থাৎ কান টানলে মাথা আসে, যদি আপনি কান টানেন অবভিয়াসলি সেখানে আপনি মাথাও পেয়ে যাবেন। এর পরের প্রবাদ হচ্ছে, গুড ওয়াইন নিডস নো বুশ। এখন ভালো মদের বোতল, সেই বোতলের গলায় একটা পৈতার মতো একটি বেড় থাকতো, ধাতব বেড়। এই যে বেড়টি, এটাই ইন্ডিকেট করে যে এটা হচ্ছে একটি উচ্চ শ্রেণীর মদ। এখন মদের টেস্ট যদি খুব ভালো হয়, তাহলে এই দাগ থাকা বা না থাকায় কিচ্ছু আসে যায় না। তো গুড ওয়াইন নিডস নো বুশ, এই কথাটির অর্থ হচ্ছে ভালো জিনিসের, ভালো মদের কখনো কোনো আলাদা সিম্বলের দরকার হয় না। ঠিক বাংলাতেও চেনা বামুনের পৈতার দরকার হয় না, অর্থাৎ যিনি ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ, আপনি জানেন, সবাই জানে যে যারা ব্রাহ্মণ, তাদের আর আলাদা করে পৈতের দরকার হয় না। এবারের প্রবাদ হচ্ছে গ্রাসপল লসল। আপনারা জানেন বাদর কি করে ধরা হয়? বাদর ধরার টেকনোলজিটা কিন্তু খুব সুন্দর। একটা সামান্য এরকম ছিদ্র রাখা হয় একটা বক্সের ভেতরে, আর তার ভেতরে প্রচুর খাবার দাবার রেখে দেওয়া হয়। বাদর কি করে, ওখান থেকে হাত দিয়ে এই খাবারগুলোকে নেওয়ার চেষ্টা করে। এইবার যখন সে খাবারের মুঠ করে নেয়, খাবার হাতটা আস্তে করে ঢুকিয়ে দেয়, খাবারটা নেয়, নিয়ে মুঠটা আর বের করতে পারে না। সে সবটুকু নিয়ে যদি অল্প একটা দুটো নিয়ে বেরিয়ে আসতো, তাহলে বেরিয়ে যেতে পারতো। বাদর ওইভাবেই ওখানে আটকে থাকে এবং তারপরে তাকে ধরে ফেলা হয়। দিস ইজ কল্ড গ্রাসপল লসল। বা ধরুন একটা জায়গায় আপনাকে বলা হলো যে এখান থেকে যতগুলো ডিম আপনি একবারে নিয়ে যেতে পারবেন ততগুলো আপনার। আপনি দুই হাতে 10টা 15টা ডিম নেওয়ার চেষ্টা করলেন, খানিকটা হাত পেটের সাথে লাগিয়ে তার উপরেও কয়েকটা ডিম রেখে দিলেন, দিয়ে 100খানা ডিম নিলেন। নেওয়ার পরে যেটা হলো, রাস্তায় খানিকটা যাওয়ার পরেই একটা ডিম পড়ে যেতে গেল, আপনি সেটা ঠেকাতে গেলেন, সবকটা ডিম পড়ে গেল, রাস্তা পুরো ডিমে ডিমাকার হয়ে গেল। এই যে ব্যাপারটা, এটা যেমন একটা লোভ করেছিলেন আপনি বেশি, সেই বেশি লোভ করার কারণে সব কিছু হারালেন। দিস ইজ কল্ড গ্রাসপল লসল। এবারের প্রবাদ হচ্ছে, হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। আমাদের পাড়ায় একজন দুধওয়ালাকে একদিন ধরে প্রচণ্ড মারধর করা হচ্ছে। তো আমার মনে হলো যে কী ব্যাপার, একটু যাই জিজ্ঞেস করি। তো দুধওয়ালাকে আমি জিজ্ঞেস করলাম, কী ভাই তোমাকে সবাই মারছে কেন? দুধওয়ালা বলছে, দাদা আমাকে বাঁচান, আমি এনাদেরকে বলছি ভালো দুধ দিয়ে, এনারা বিশ্বাস করছেন না।
তো আমি বললাম ব্যাপারটা কি, যে ভালো দুধ দিচ্ছ অথচ মার খাচ্ছ? তো বললো আসলে ব্যাপারটা হয়েছে আমি এতদিন ওনাদেরকে খারাপ দুধ দিতাম, দুধে জল মিশিয়ে দিতাম, বেশি করে জল মিশিয়ে দিতাম। গতকাল থেকে পিওর দুধ দেওয়া শুরু করেছি এবং তাতে বলছেন যে এনাদের সকলের পেট খারাপ হয়েছে। তো খারাপ খেয়ে খেয়ে পেট এমন অভ্যস্ত হয়ে গেছে যে ভালো জিনিসটাও আর পেটে সহ্য হচ্ছে না। দিস ইজ কল্ড হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। কুকুরের পেটে ঘি সহ্য হয় না। জিনিস ভালো কি মন্দ সেটা ফ্যাক্টর নয়, কার কি অভ্যাস সেটা হচ্ছে ফ্যাক্টর। হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। কুকুরের পেটে ঘি সয় না। এরপরের প্রবাদ হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এটা নিয়ে আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সৎ পথে থাকুন, অবশ্যই পুরস্কার পাবেন। ভার্চু ইজ অলওয়েজ রিওয়ার্ডেড। ইফ দ্য স্কাই ফলস উই শ্যাল ক্যাচ লার্কস। এখন ধরুন আমরা পাখি ধরতে চাই, চাতক পাখি ধরতে চাই, তো আমাদের ধরার কোনো উপায় নেই এবং লার্ক প্রচণ্ড উপরে ওড়ে, আকাশের মানে আকাশ বলতে আমরা যাকে বুঝি সেইখানে লার্ক পৌঁছে যায়। তো একদল চাইছে যে তারা লার্ক ধরবে, তো তারা বলছে আকাশ যদি কখনো নিচে নামতে পারে তখন আমরা লার্ক ধরবো, চাতক পাখি ধরবো। তো এটাই বাংলায় বলা হয় রাধাও আর নাচবে না, সাত পিপে তেলও আর ফুরোবে না। অর্থাৎ রাধা যদি নাচতো তাহলে সাত পিপে তেল ফুরিয়ে যেত, তবুও নাচ শেষ হতো না। এর পরের প্রবাদ হচ্ছে ইল গট ইল স্পেন্ট। অর্থাৎ কোনো জিনিস যদি আমরা অসৎ পথে উপার্জন করি তাহলে সেটা আমরা কিন্তু ভোগ করতে পারবো না, সেটা কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে। ইল গট ইল স্পেন্ট অর্থাৎ উৎপাতের কড়ি চিৎপাতে যায়। এবারের প্রবাদ ইন্টারেস্ট ইজ সুইটার দ্যান প্রিন্সিপাল। অর্থাৎ আসলের থেকে সুদের স্বাদ অনেক বেশি মিষ্টি। তো ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ আর প্রিন্সিপাল মানে হচ্ছে আসল। অর্থাৎ কেউ কাউকে টাকা ধার দিয়েছে, সেই টাকা ফেরত সে চাইবে না, সে বরঞ্চ চাইবে যে প্রতিনিয়ত সে টাকাটার সুদ দিয়ে যাক। ধরুন শাইলকের কথা তো আপনারা জানেন সবাই, সেই মার্চেন্ট অফ ভেনিস নাটকের শাইলক, যে লোককে চড়া সুদে টাকা ধার দিত, যে 100 টাকার এক মাসের সুদ 10 টাকা। তো যে লোকটা 100 টাকা ধার দিয়েছে সে কোনোভাবেই চাইবে না যে এই 100 টাকা সে পরের মাসেই ফেরত দিয়ে দিক 110 টাকা করে। সে বরঞ্চ চাইবে যে এই টাকাটাকে সে রেখে দিক, যতদিন পারে সে ধার শোধ না দিক, কিন্তু সুদটা প্রতি মাসে 10 টাকা করে দিয়ে যাক। তাহলে দেখা যাবে যে 1 বছর পরে এ সুদ হিসাবেই পেয়ে গেল 120 টাকা, যেটা আসল দিয়েছিল 100 টাকা। তাই আসলের চেয়ে সুদ মিষ্টি। সব সুদখোর মহাজনেরাই কিন্তু এটা চাইবে যে আসলের চেয়ে সুদটাই আমি পেতে থাকি। ইন্টারেস্ট ইজ সুইটার দ্যান দ্য প্রিন্সিপাল। ইট ইজ হার্ড টু সিট অ্যাট রোম অ্যান্ড স্ট্রাইক উইথ দ্য পোপ। রোমে বাস করে পোপের সাথে ঝামেলা করা যাবে না। রোম হচ্ছে একটি ধর্মপ্রাণ দেশ, যেখানে পোপ হচ্ছেন শেষ কথা। তো রোমে আমি থাকবো আর পোপের বিরুদ্ধে যাব, এটা যেমন অসম্ভব, ঠিক তেমনই জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা যাবে না। জলে থাকতে গেলে কুমিরের সাথে সমঝোতা করেই থাকতে হবে। এই সঠিক সত্যটা না জানলে নিজের বিপদের সম্ভাবনা বাড়ে। এবারে প্রবাদ ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল। অর্থাৎ একা কখনো ঝগড়া করা যায় না, ঝগড়া করতে গেলে মিনিমাম দুজন দরকার হয়। ঠিক যেমনই একটা হাত শূন্যে দোলালে কখনো তালি বাজে না, তালি বাজানোর জন্য আমাদেরকে অবশ্যই দুটো হাতের সহযোগিতা নিতে হয়। ঠিক তেমনই ঝগড়া করার জন্য দুজনের সহযোগিতা দরকার হয়। তো ঝগড়াতে কখনো সহযোগিতা থাকে না, ঝগড়াতে বিরোধিতাই থাকে। ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল। নলেজ ইজ পাওয়ার। জ্ঞানই শক্তি। যার জ্ঞান আছে তার শক্তি আছে। অবভিয়াসলি আপনি যদি জ্ঞানী হন, আজকে ভাবুন না এই 100টা প্রবাদ যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে পরীক্ষার হলে আপনি অন্য অনেকের থেকে অনেক বেশি এগিয়ে। আর এগিয়ে থাকতে গেলে এরকম অবশ্যই আপনাকে দেখতে হবে HD ফর ইংলিশ চ্যানেলটি, আর এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আরও অনেক অনেক বেশি প্রবাদ রয়েছে যেগুলো আরও অনেক বেশি ইম্পর্টেন্ট। এবারের প্রবাদ লাইক ফাদার লাইক সান। অর্থাৎ বাবা যেমন সন্তানও তেমন। অর্থাৎ বাবা যদি ভালো গুণের অধিকারী হন, সন্তানও ভালো গুণের অধিকারী হবেন। বাবা যদি বলিষ্ঠ হয় অবশ্যই সন্তানও বলিষ্ঠ হবে, এটাই বলা হয়। তো ভালো দিক দিয়েও যেমন এটা সত্যি, খারাপ দিক দিয়েও এটা তেমনই সত্যি। লুক বিফোর ইউ লিপ। লিপ মানে পা ফেলা, অর্থাৎ পা ফেলার আগে আপনার দেখা উচিত আপনি কোথায় পা ফেলছেন। ঠিক তেমনই কোনো কাজ করার আগে আপনার ভাবা উচিত 10 বার যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা কি সঠিক হবে, সেই কাজটা কোনোভাবে ভুল হবে না তো। লুক বিফোর ইউ লিপ। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মেনি আ লিটল মেক্স আ মিকল। সামান্য সামান্য জিনিস অনেক বড় কিছু তৈরি করে ফেলতে পারে। মিকেল হচ্ছে একটা বড় বান্ডেল, এটাকে বলা হয় মিকেল। ইটালিয়ান একটি শব্দ মিকেল। মিকেল মানে হচ্ছে বড় কোনো ইউনিটকে বোঝায়। তো মেনি আ লিটল মেক্স আ মিকেল, অর্থাৎ সামান্য সামান্য জিনিস নিয়ে বড় একটা বোঝা তৈরি হয়।
দ্যাট ইজ কল্ড 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জনের কাছে যেটা লাঠি ভাগ করে করে নিলে সেই 10টা লাঠি একসাথে যদি বোঝা করি তাহলে সেটা একটা ভারী বোঝা তৈরি হয়ে যাবে। তো সমস্যা 10 জনে ভাগ করে নিলে সেটা সমাধান করতে অনেক সহজ হয়, আর সমস্যাটা যদি একা সমাধান করতে যাওয়া হয় তাহলে সেটা সমস্যায় থেকে যায়। মেনি আ লিটল মেক্স আ মিকল। মাইট ইজ রাইট। জোর যার মুলুক তার। যুদ্ধের ক্ষেত্রে তো এটা জানেনই, যার শক্তি বেশি হবে সেই দেশকে জয় করতে পারে। মুলুক মিন্স হচ্ছে দেশ। তো জোর যার মুলুক তার, মাইট ইজ রাইট। যদি ক্ষমতা থাকে সেটাই অধিকার। আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি যেটা বলবেন সেটাই আপনার অধিকার। মাইট ইজ রাইট, এখানে রাইট মানে হচ্ছে অধিকার। এবারের প্রবাদ, মিসফরচুন নেভার কামস অ্যালোন। দুর্ভাগ্য কখনো একা আসে না, তাই আসে কখনো দুর্ভাগ্য আসবে আর অনেক দিন পরে একজনের বাড়িতে যাবে, সেখানে তার ছানা পোনা পরিবারের সবাইকে নিয়েই তো বেড়াতে যাবে না। ব্যাপারটা এরকম করে বললাম বটে। আপনি ভাবুন না, করোনা দেশে এসেছে, করোনা কি একা এসেছে? শুধু রোগটা মহামারী নিয়ে আসলো ব্যাস হয়ে গেল? না, লকডাউন এসেছে, কর্মহীনতা এসেছে, হতাশা এসেছে। যত মানুষ না করোনায় মারা যাচ্ছে, একটা বড় অংশের মানুষ হতাশায় মারা যাচ্ছে, না খেতে পেয়ে মারা যাচ্ছে। এই যে ব্যাপারটা, বিপদ কখনো একা আসে না। একটা মানুষের জীবনে যখন বিপদ আসে সে সবসময় তার সাথে আরও অনেক কোল্যাটারাল ড্যামেজ নিয়ে আসে। দিস ইজ কল্ড মিসফরচুন নেভার কামস অ্যালোন। মানি বিগেটস মানি। টাকায় টাকা আনে। যার কাছে 1 টাকা আছে সে পরের দিন 2 টাকা উপার্জন করতে পারবে। যার কাছে 100 টাকা আছে সে 200 টাকা আনতে পারবে। তো যত টাকা বেশি থাকবে তত তার উপার্জন বেশি হয়। তাই ধনী আরও ধনী হয়, দরিদ্র আরও দরিদ্র হয়। মানি বিগেটস মানি। মানি ইজ দ্য রুট অফ অল এভিলস। সমস্ত ঝামেলার মূলেই আছে টাকা। এই কথাটাকে আপনাদের আর কি বোঝাতে হবে যে সমস্ত সমস্যার মূলে হচ্ছে টাকা। বিশ্বে যত যুদ্ধ বিগ্রহ সব কিছুর মূলেই রয়েছে সেই ক্ষমতা, আর ক্ষমতা মানেই হচ্ছে টাকা। টাকা না থাকলে কোনো ক্ষমতা নেই, তাই মানুষ টাকার জন্য লড়াই করে যাচ্ছে প্রতিনিয়ত। মানি ইজ দ্য রুট অফ অল এভিলস। নেসেসিটি নোজ নো ল। প্রয়োজন যদি হয় তখন আর কেউ আইন মানতে পারে না। যার প্রচণ্ড খিদে পেয়েছে অথচ খাওয়ার কিছু নেই, তখন সে বাধ্য হবে চুরি করতে। নেসেসিটি নোজ নো ল। অভাবে স্বভাব নষ্ট। অভাব যদি হয় তখন আইন ভাঙার স্বভাব তৈরি হয়। দিস ইজ কল্ড অভাবে স্বভাব নষ্ট। নেসেসিটি নোজ নো ল। নো পেইনস নো গেইনস। গোলাপ তুলতে যাবেন আর কাটার আঘাত আপনার লাগবে না, এটা হতে পারে কখনো? কষ্ট বিনা কেষ্ট মেলে না, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। জানেন তো এই প্রবাদগুলো, সেটাই ইংরেজিতে বলা হয় নো পেইনস নো গেইনস। নন ভায়োলেন্স ইজ এ সুপ্রিম ভার্চু। অহিংসা পরম ধর্ম। আপনারা তো জানেন স্বাধীনতা সংগ্রামের সময়ে মহাত্মা গান্ধীজির অহিংস আন্দোলন কতটা এফেক্টিভ হয়েছিল। দিস ইজ কল্ড নন ভায়োলেন্স ইজ আ সুপ্রিম ভার্চু। অহিংসা পরম ধর্ম। আপনি যদি হিংসা করেন তাতে আপনি যতটা সাফল্য লাভ করবেন তার থেকে অহিংসা দ্বারা অনেক বড় বড় সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারবেন। তবে সবসময় যে আপনি অহিংসা দেখিয়ে যাবেন আর সবসময় কেউ আপনার পরে হিংসা করে যাবে সেটাও কিন্তু ঠিক নয়, কারণ প্রবাদে এটাও বলা হয়েছে ছোবল না মারতে পারো অন্তত ফোঁস করো। অয়েল ইয়োর ওন মেশিন, আপন চরকায় তেল দাও। অর্থাৎ আগে নিজের যে প্রবলেমগুলো আছে, নিজের চরকার ক্যাচক্যাচ আওয়াজটাকে আগে বন্ধ করো, তারপরে লোকের চরকার ক্যাচক্যাচ আওয়াজ বন্ধ করতে যেও। তো অয়েল ইয়োর ওন মেশিন, আপন চরকায় তেল দাও, অর্থাৎ নিজের সমস্যাগুলোকে আগে মেটাও, তারপরে পরের সমস্যা মেটাতে যেও। আমাদের এবারের প্রবাদ হচ্ছে ওয়ান ডাথ দ্য স্কেথ অ্যানাদার হ্যাথ দ্য স্কট। একজন একটা অপরাধ সংগঠিত করেছে আর একজন তার জন্য বকা খেয়েছে। এরকম হতেই পারে যে রাম একটা অপরাধ করে গেল, শ্যাম তার জন্য বকা খেলো। উদর পিণ্ডি বুদর ঘাড়ে, অর্থাৎ যাকে যা দেওয়ার সেটা না দিয়ে অন্য কাউকে দেওয়া। এটাকেই বলা হচ্ছে ওয়ান ডাথ দ্য স্কেথ অ্যানাদার হ্যাথ দ্য স্কট। স্কট মানে বকার, স্কেথ মানে একটা অপকর্ম ঘটানো। ওয়ান সোয়ালো ডাজ নট মেক আ সামার। এক মাঘে শীত যায় না। এখন সোয়ালো মানে তো নিশ্চয়ই মাঘ মাস নয়, আর সামার মানেও শীতকাল নয়। বাংলায় যেটাকে বলা হচ্ছে এক মাঘে শীত যায় না, ইংলিশে সেটাকে বলা হচ্ছে ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার। প্রবাদটা একটু ব্যাখ্যা করি। সোয়ালো মানে হচ্ছে দোয়েল পাখি। তো দোয়েল পাখি সবসময় সামারে গান করে। শীতকালে যদি হঠাৎ করে একটা দোয়েল ডেকে ওঠে তার মানে এটা যেমন বোঝায় না যে সামার চলে এসেছে, উইন্টার হ্যাজ গান। বাংলাতেও মাঘ মাসেই শুধু শীত চলে যায় না, যতই আপনারা বলুন না কেন ঋতুচক্রে পৌষ এবং মাঘ মাস হচ্ছে শীতকাল, ফাল্গুনের শুরুতেও কিন্তু শীত থাকে। তো এক মাঘে শীত যায় না, অর্থাৎ মাঘ মাসটা চলে গেল মানেই যে শীতকাল চলে গেল এটা ভাবার কোনো কারণ নেই। ঠিক তেমনই সোয়ালো পাখি একটা ডেকে উঠলো মানেই গ্রীষ্মকাল এসে গেল, বসন্ত এসে গেছে বলে আপনি গান গাইতে শুরু করে দিলেন, সেটাও হতে পারে না। ওয়ান্স হারভেস্ট মান্থ ইজ অ্যানাদার্স কমপ্লিট ডিভাস্টেশন। একজনের যেটা ফসল কাটার মাস অন্যের সেটা
সর্বনাশের মাস, অর্থাৎ একটা গাছ, ধান গাছ হোক, গম গাছ হোক, পাট গাছ হোক, যাই হোক না কেন, যখন আপনি হারভেস্ট, আপনার যখন ফসল ঘরে তোলার সময়, সেটা আপনার পৌষ মাস, অর্থাৎ আপনার আনন্দের সময়, আর ওই গাছেদের ক্ষেত্রে ওটা সর্বনাশ। তো ওয়ান্স হারভেস্ট মান্থ ইজ আনাদার্স কমপ্লিট ডেভাস্টেশন, সেটাকে ইংলিশে আবার বলা হয় হোয়াট ইজ স্পোর্ট টু ক্যাট ইজ ডেথ টু র্যাট, অর্থাৎ বেড়ালের কাছে যেটা খেলা, ইঁদুরের কাছে সেটাই মৃত্যু। তো দুটো সিনোনিমাস প্রবাদ পরীক্ষায় আসতে পারে, এটার অপশান দিয়ে ওটা নিশ্চয়ই পারবেন। বাংলায় বলা হয় কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আউট অফ ডেট, আউট অফ ডেঞ্জার, যার ধার নেই তার কোনো বিপদও নেই, ধারে থাকলেই মানুষ সব থেকে বিপদে থাকে, এটা সবাই আপনারা জানেন। বাংলাতে বলা হয় কর্জও নাই, কষ্টও নাই। তো আউট অফ ডেট, আউট অফ ডেট মানে হচ্ছে যার ধার নেই, ডেট, ডেট মানে হচ্ছে ধার। আউট অফ ডেঞ্জার, বিপদও নেই। এবারে প্রবাদ আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, চোখের আড়াল হলেই মনের আড়াল হয়। যেমন আপনারা যখন ভিডিও দেখেন, ভিডিও দেখা শেষ হয়ে গেলে হিমাংশু স্যারের কথা আপনারা ভুলে যান। এই ভুলে যান তো, যদি ভুলে না গিয়ে থাকেন তাহলে এই সমস্ত ভিডিও আরও বেশি করে লাইক করুন, আরও বেশি করে শেয়ার করুন, আর কমেন্ট করুন যে আপনারা কী ধরনের ভিডিও চান। চোখের আড়াল হয়ে গেলেই আর হিমাংশু স্যারকে ভুলে গেলেন, এটা করলে কিন্তু হবে না। অবশ্যই সঙ্গে থাকতে হবে, দেখতে থাকতে হবে HD ফর ইংলিশ, আর সাবস্ক্রাইব করতে হবে। 1 লাখ সাবস্ক্রাইব হবে, সিলভার বাটন হবে, তবেই তো আপনাদের সাথে সম্পর্ক আরও বেশি নিবিড় হবে, আপনাদের সমস্ত চাহিদা পূরণ করতে পারবো। তাই আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, চোখের আড়াল হলেই মনের আড়াল হয়। পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট, ধৈর্য ধরাটা কষ্টকর, তিক্ত, কিন্তু এর ফল সবসময় মিঠে হয়। তো এই যে আপনারা একটা ভিডিওর পরে একটা ভিডিও পর্যন্ত অপেক্ষা করে থাকেন, ধৈর্য ধরে থাকেন, আপনাদের প্রচণ্ড খারাপ লাগে, আপনারা কমেন্টে লেখেন ভাই পরের ভিডিও কবে পাবো, দাদা পরের ভিডিও কবে পাবো, স্যার নতুন ভিডিও কবে আসবে, স্যার প্রভাবের ভিডিও দিন। কিন্তু একটা ভিডিও নিয়ে প্রচণ্ড রিসার্চ করতে হয়, বিভিন্ন পরীক্ষায় কী কী প্রশ্ন এসছে সেটাকে লিস্ট আপ করতে হয়, তারপরে সেটাকে সাজাতে হয়, তারপরে রেকর্ডিং করতে হয়, এডিটিং করতে হয়, তারপরে তো একটা ভিডিও আসে। তারপরে চেষ্টা করতে পারি যে আপনাদের জন্য একটা যতটা ভালো ভিডিও সম্ভব দেওয়ার। এই যে ভিডিওটা দিয়েছি, দেখতেই পাচ্ছেন 100টা প্রবাদ বাক্য একটা ভিডিওতে। এটা করতে গেলে তো ধৈর্য ধরতেই হবে আপনাদেরকে, আর ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হলো। 100টা প্রবাদ আপনারা পেয়ে গেলেন একটা ভিডিওর মধ্যে। তো এটাকে বলা হচ্ছে পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট, অর পেশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড। আপনারা ধৈর্য ধরেছেন, পুরস্কার হিসাবে 100টা প্রবাদ নিয়ে আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে দেওয়া হলো। বাংলায় বলা হচ্ছে ধৈর্যের ফল সর্বদা মিষ্টি হয়। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সরকারি চাকরির পরীক্ষা যারা নিচ্ছেন তারা তো অবশ্যই জানেন সরকারি চাকরির পরীক্ষায় সময় একটা বড় ফ্যাক্টর, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে শেষ করতে পারতে হবে একটা নির্দিষ্ট সংখ্যার প্রশ্ন। প্রশ্নের থেকে সময় কিন্তু অনেক কম দেওয়া থাকে, তাই বাড়িতে প্রচুর করে প্র্যাকটিস করুন সঠিক সময় শেষ করার। বিশেষ করে আপনাদের সমস্যা হয়ে যায় যখন কম্প্রিহেনশন টেস্ট আসে, আনসিন কম্প্রিহেনশন টেস্ট, আপনারা পারেন না সঠিক সময় শেষ করতে, প্যাসেজ পড়তে গিয়ে অযথা সময় নষ্ট করেন, সময় নষ্ট করতে গিয়ে সঠিক উত্তরটা করতে পারেন না। আনসিন কম্প্রিহেনশন টেস্ট কীভাবে সরকারি চাকরির পরীক্ষায় আপনারা ট্যাকেল করবেন, মাত্র 5 মিনিটে কি করে আনসিন কম্প্রিহেনশন টেস্ট পড়ে তার সমস্ত উত্তর আপনারা করে ফেলতে পারবেন, সেই নিয়ে একটা ভিডিও কিন্তু বানানো আছে আমাদের এই চ্যানেলে HD ফর ইংলিশে। দেখতে হলে আই বাটনে ক্লিক করুন, আনসিন কম্প্রিহেনশন টেস্ট কীভাবে আপনারা ট্যাকেল করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ গাইতে গাইতে গায়েন, যিনি বারবার গলা সাধেন তিনিই ভালো গায়কে পরিণত হন। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। না, মেয়েদের ঘাবড়ানোর কিছু নেই, প্র্যাকটিস মেক্স আ ওম্যান অলসো পারফেক্ট। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রিভেনশন মানে হচ্ছে প্রতিরোধ, আর কিওর মানে হচ্ছে প্রতিকার। যেমন করোনা যাতে আপনার না হয় সেই জন্য আপনি মাস্ক পরছেন, দিস ইজ কল্ড প্রিভেনশন। আর করোনা হয়ে গেছে তার জন্য আপনি ওষুধ খাচ্ছেন, দ্যাট ইজ কল্ড কিওর। তো কোনটা ভালো, মাস্ক পরা ভালো নাকি করোনা বাঁধিয়ে নিয়ে তারপরে মৃত্যুর দরজায় গিয়ে ওষুধ খাওয়া ভালো? কোনটা ভালো আপনারা সকলেই জানেন। তো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। নিশ্চয়ই এখন থেকে সবাই মাস্ক পরবেন, শারীরিক দূরত্ব বজায় রাখবেন। মনে আছে নিশ্চয়ই সীতা যখন রাবণকে বলছে যে রাম যদি একবার লঙ্কাতে প্রবেশ করতে পারে তো তোমাকে শেষ করে দেবে, তখন রাবণ হেসে কি বলেছিল, হা হা হা, তুমি হাসালে মোরে বালিকা, আমি কি ডরাই সুখী ভিখারি রাঘবে। তো এই যে অতি দর্প করেছিল, তারপরে কি হয়েছিল, হত লঙ্কা, লঙ্কাপুরি শেষ হয়ে গিয়েছিল। প্রাইড গোজ বিফোর ইটস ফল, এটাকেই বাংলায় বলা হয় অতি দর্পে হত লঙ্কা। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, রোম নগরী একদিনে গড়ে ওঠেনি, অর্থাৎ কোনো বড় কিছু একদিনে হয় না।
আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা আপনি একবার দেখেই 100খানা প্রবাদ একেবারে মুখস্থ করে ফেলতে পারবেন, তাহলে আপনি ভুল করছেন। অন্তত 2-4 বার দেখুন, তা নাহলে মুখস্থ হবে না। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এটা যেমন সত্যি কথা। ইংরেজিতে আপনি কোনো ফাইন মর্নিংয়ে উঠেই বললেন আমি ইংরেজিতে পণ্ডিত হয়ে গেছি, এটা ভাবার কোনো কারণ নেই। আপনাকে অবশ্যই সময় দিতে হবে। যেমন রোম নগরী একদিনে গড়ে ওঠেনি, আপনিও ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে গেলে আপনাকে সময় দিতে হবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে। সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার, অর্থাৎ নিজেকে বাঁচানো এটাই হচ্ছে প্রকৃতির প্রথম নিয়ম। আপনি বাঁচলে বাপের নাম, বিপদ হয়েছে, বিপদে আগে নিজে বাঁচার চেষ্টা করে, তারপরে লোকে বাবাকে বাঁচানোর চেষ্টা করে। তো এটা হচ্ছে একদম আমাদের ইনস্টিংক্ট, আমাদের সহজাত প্রবৃত্তি যে আগে নিজে বাঁচো তারপরে অন্যকে বাঁচাও। সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার। কতিপয় মানুষ আছেন যারা নিজের বিপদ উপেক্ষা করে অন্যকে বাঁচাতে যান, তারা মানুষ নন, তারা আসলে দেবতা, তারা মহামানব। সো মেনি মেন সো মেনি মাইন্ডস, নানা মুনির নানা পথ। যদি মানুষের সংখ্যা বেশি হয় তাহলে মতের সংখ্যা বেশি হবে। অত্যন্ত বেশি সংখ্যায় মানুষ যদি কোনো কাজ করতে চায় তো তারা নানা রকম ওয়ে তারা দেবে। এর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। সো মেনি মেন সো মেনি মাইন্ডস, নানা মুনির নানা মত। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, কোনো কিছু মোটে না হওয়ার থেকে অল্প হওয়া ভালো। এখন সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এটা যেমন সত্যি, আবার লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এটাও তেমন সত্যি কথা। দুটো কিন্তু গুলিয়ে ফেলবেন না। তো সামথিং ইজ বেটার দ্যান নাথিং মানে হচ্ছে কোনো কিছু মোটে না হওয়ার থেকে একটু হওয়া ভালো। অর্থাৎ ধরুন আপনি মোটে প্রবাদ বাক্য জানেন না, তার থেকে 100টা জানেন, দিস ইজ বেটার। মোটে জানি না, 100টা জানি, কিন্তু গাড়ি মোটে চালাতে পারি না, কিন্তু আমি স্টিয়ারিং ঘোরাতে পারি, এটা কিন্তু মোটেই ভালো না। তো দুটোর পার্থক্য আপনাকে বুঝতে হবে। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার থেকে কানা মামা ভালো, অর্থাৎ মামা নেই, এর থেকে একটা কানা মামা আছে যাকে মামা বলে ডাকতে পারি, দিস ইজ বেটার। সুন রাইপ সুন রটেন, ইচড়ে পাকলে গোল্লায় যায়। তো আপনারা তো জানেন যে অল্প বয়সে পেকে গেলে তার দুঃখ চিরকাল হয়। সুন রাইপ সুন রটেন, বেশি তাড়াতাড়ি পেকে গেলে বেশি তাড়াতাড়ি পচে যাবে, কারণ পাকার স্টেপ পরের স্টেপই তো হচ্ছে পচা। স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড, যদি লাঠি ফেলে রাখো তাহলে ছেলে উচ্ছন্নে যাবে। স্পেয়ার দ্য রড, লাঠি যদি ফেলে রাখো, স্পয়েল দ্য চাইল্ড, তোমার ছেলে উচ্ছন্নে যাবে। অর্থাৎ সন্তানকে যদি মারধর না দেওয়া হয় তারা উচ্ছন্নে যাবে। কিন্তু এখন তো নীতি হচ্ছে যে সন্তানকে মারা যাবে না, ছাত্রছাত্রীদেরকে মারা যাবে না। তাহলে হয় শাসন করতে হবে, নইলে তারা উচ্ছন্নে যাবে। আর শাসন করা মানে কিন্তু শুধুমাত্র মারা নয়, চোখ দিয়েও শাসন করা যায়, মুখ দিয়েও শাসন করা যায়। শাসন আলাদা জিনিস। স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট, লোহা যখন গরম থাকে তখন তাকে আঘাত করো। অর্থাৎ লোহা দিয়ে যখন কোনো জিনিস বানানো হয় তখন কী করা হয়, প্রথমে লোহাটাকে আগুনে উত্তপ্ত করা হয়, সেটা লাল হয়ে যায়। লাল হয়ে যাওয়ার পরে সেটা নরম হয়, তখন সেটাকে পিটিয়ে পিটিয়ে আমাদের যে ডিজায়ারেবল যে শেপ, সেই শেপে আনা হয়। অর্থাৎ যখন যে কাজের সময় তখন সেই কাজটাই করতে হবে। সময়ের কাজ সময় করো। স্ট্রাইক দ্য আয়রন while it is hot, এটাকে কিন্তু অন্যভাবেও বলা হয় স্ট্রাইক দ্য আয়রন while it is red. The devil would not listen to the scriptures, চোরা না শোনে ধর্মের কাহিনী। একটা চোরকে, যার স্বভাবগত চোর, সেই চোরকে যদি আপনি ধর্মের কাহিনী বলেন যে চুরি করা মহাপাপ, সে শুনবে না, সে চুরিই করতে চাইবে। অর্থাৎ দ্য উইকেড নেভার গিভ আপ দেয়ার উইকেডনেস, শয়তান কখনো তার শয়তানি ত্যাগ করতে পারে না। চোর কখনো ধর্মের কথা শুনবে না, এটা আপনাকে জেনেই কাজ করতে হবে। দ্য ফুল স্ট্রেস ফ্রম দ্য সেফ পাথ, বোকারা সবসময় নিরাপদ রাস্তা থেকে দূরে থাকে। অর্থাৎ যে বোকা সে বেছে বেছে খারাপ দিকটাই বেছে নেয়। কানা গরুর ভিন্ন পথ, বাংলায় এটাকে বলা হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বলা হচ্ছে। দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড, অসি অপেক্ষা মসি শক্তিশালী। অর্থাৎ তরবারি থেকে কলম শক্তিশালী। মনে রাখতে হবে যে একটা তরবারি কেবলমাত্র 1জন বা 10 জনকে কাটতে পারে অ্যাট এ টাইম, কিন্তু একটা পেন দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা যায় যদি সেই পেন দিয়ে সাইন করা হয় কোনো নির্দিষ্ট রাষ্ট্রের প্রতি বা কোনো নির্দিষ্ট শহরের উপরে একটা অ্যাটম বোমা ফেলার। আবার সেই পেনই ঠেকিয়ে দিতে পারে ওই মানুষগুলোর মৃত্যুকে যদি সেই পেন রিজেক্ট করে সেই বিলটাকে। তাহলে পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। দ্য ভেরি রুইন্স অফ গ্রেটনেস আর গ্রেট, অর্থাৎ যে মহান সে মরে গেলেও মহান। মরা হাতির দাম লাখ টাকা। টিট ফর ট্যাট, যদি আপনি আমার দিকে টিট দেন আমি আপনার দিকে ট্যাট দেব। অর্থাৎ ঢিলটি মারলে পাটকেলটি খেতে হবে, ইট মারলে পাটকেল খেতে হবে। টিট ফর ট্যাট। আবার এর উল্টো প্রবাদ হচ্ছে ওয়ান গুড টার্ন ডিজার্ভস অ্যানাদার, অর্থাৎ ভালো কাজ করলে আপনি ভালো কাজই পাবেন। এর পরের প্রবাদ হচ্ছে টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার,
আগুনে যদি আপনি জ্বালানি ঢেলে দেন, কোথাও আগুন জ্বলছে সেখানে আরও খানিকটা কেরোসিন দিয়ে দিলেন, তাতে কি হবে? আগুন বাড়বে। তো বাংলাতে আগুনে ঘি ঢালা, যজ্ঞের আগুনে ঘি ঢালা, ঘি ঢাললে কি হয়? আগুন বেড়ে যায়। অর্থাৎ কোনো সমস্যা যেখানে চলছে, কোনো বিষয় নিয়ে, আপনি সেখানে আর একটু উস্কে দিলেন, হয় না ঝগড়ার মধ্যে কেউ কাউকে আর একটু মনে করিয়ে দেয় বিষয়গুলোকে, আর একটু উস্কে দেয়, ঝগড়াটা আরও বেড়ে যায়। দিস ইজ কল্ড টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, কেউ কোথাও আঘাত পেয়েছে আর আপনি সেখানে খানিকটা খোঁচা দিলেন, তাহলে কি হবে? তার আঘাতের কষ্টটা আরও বেড়ে যাবে। ঠিক কাঁটা ঘায়ে নুনের চিটা, যেখানে কেটে গেছে সেখানে একটু নুন ছড়িয়ে দিলে যেমন জ্বলুনিটা বাড়ে, কারোর কোনো এরকম সফট কর্নার রয়েছে, কারোর কোনো ইনজিওর্ড কর্নার রয়েছে, সেখানে আপনি আরও উস্কানি দিলেন, আরও খানিকটা খোঁচা দিলেন, তাহলে তার কষ্টটা বাড়বে। যেমন হয় না, পরীক্ষায় ফেল করলেই পাড়া প্রতিবেশীর আগ্রহ বেড়ে যায় যে পরীক্ষায় কত নম্বর পেলি। দিস ইজ কল্ড কাটা ঘায়ে নুনের ছেটা। বারবার করে তখন জানতে চায় যে এই কিরে পরীক্ষায় কত নম্বর পেলি, বা বেকার ছেলেটির কাছেই পাড়া প্রতিবেশী বারবার জানতে চায় কিরে তুই এখনও চাকরি পাসনি, কি হবে? কিন্তু চাকরি পেয়ে গেলে এরা আর আপনার ধারে কাছে ঘেসবে না। তাই চাকরির চেষ্টা করুন, লাফিয়ে ঝাঁপিয়ে প্রিপারেশন নিন, আদা জল খেয়ে লেগে পড়ুন একেবারে। এর পরের প্রবাদ হচ্ছে টু ব্রেক আ বাটারফ্লাই অন আ হুইল। হুইল মানে হচ্ছে একটা বড় পেষণ যন্ত্র এখানে। তো সেই পেষণ যন্ত্রে আমরা কি পেষণ করি? কোনো শক্তপোক্ত জিনিস, আখ বা এরকম কোনো কঠিন জিনিসকে আমরা পেষণ করি, কিন্তু একটা প্রজাপতি, তাকে যদি আপনি পেষণ করতে একটা হুইল লাগিয়ে ফেলেন, তার মানেই হচ্ছে মশা মারতে কামান দাগা, অর্থাৎ ছোটোখাটো সমস্যা সমাধান করতে বিশাল বড় কোনো বিষয়কে ইনভলভ করা। টু কাস্ট পার্ল বিফোর দ্য সোয়াইন, শূকরের সামনে মুক্ত ছড়ানো। এখন শূকর, সে তো সে চেনে হচ্ছে কচু, রতনে রতন চেনে, শূকরে চেনে কচু। তো শূকর তো কচু চেনে, তার সামনে আপনি মুক্ত ছড়ালে কি লাভ হবে? যে ছেলেটি ফ্রি ফায়ার বা পাবজির মতো গেম খেলতে পছন্দ করে, বা যে টিকটক ভিডিওতে চটুল গানের সাথে নেচে নেচে ভিডিও তৈরি করে, তার সামনে যদি আপনি এখন এডুকেশনাল ভিডিও শেয়ার করেন, সে এটার যা মূল্যায়ন করতে পারবে, ওই একই ব্যাপার, উলু বনে মুক্ত ছড়ানোর মতো ব্যাপার হবে। যে যার মূল্যায়ন করতে পারে না, তার সামনে সেই জিনিস ফেলে দেওয়া। টু চেরিশ আ সার্পেন্ট ইন ওয়ান্স বজম, কারোর বুকের ভেতরে কেউ যদি সাপ রেখে দেয়, অর্থাৎ বুকের উপরে যদি আপনি সাপ পোষণ করেন, তাহলে সেই সাপ আপনাকেই ছোবল মারবে। দুধ কলা দিয়ে কাল সাপ পোষা বাংলায় বলা হয়। টু কাউন্ট ওয়ান্স চিকেন্স বিফোর দে আর হ্যাচড, হ্যাচড মানে ডিম ফুটে বেরিয়ে আসা। তো কেউ ধরুন 100টা ডিম রেখে দিয়েছে এবং সে মনে মনে স্বপ্ন দেখছে যে আমার 100টা ডিম আছে, এটা ফুটে বাচ্চা হলে 100টা মুরগি হবে, তারা আবার ডিম পাড়বে, আরও 100টা করে। এই যে চিন্তা করাটা, অর্থাৎ যে জিনিস এখনও আসেনি সেই জিনিসের রেজাল্ট নিয়ে অত্যন্ত উৎফুল্ল হয়ে যাওয়া, দিস ইজ কল্ড টু কাউন্ট ওয়ান্স চিকেন্স বিফোর দে আর হ্যাচড। মুরগি হওয়ার আগেই, বাচ্চা হওয়ার আগেই আমি মুরগি গুনতে শুরু করে দিলাম, ডিম ফোটার আগেই মুরগি গুনতে শুরু করে দিলাম, যেটাকে বাংলায় বলা হয় গাছে কাঁঠাল গোফে তেল। আমি জানি না সেই কাঁঠাল আদৌ পাকবে কি না, না পাকার আগেই পচে যাবে, এবং সেই ভেবে কাঁঠাল খেতে গিয়ে যাতে আঠা না লাগে গোফে, তাই গোফে তেল মাখানো। এটাই হচ্ছে গাছে কাঁঠাল গোফে তেল, বা টু কাউন্ট ওয়ান্স চিকেন্স বিফোর দে আর হ্যাচড। টু ডিগ ওয়ান্স ওন গ্রেভ, নিজের কবর নিজে খোঁড়া। অর্থাৎ একটা কবর খুঁড়ছিল, তারপর দেখা গেল সেই কবরের মধ্যে নিজেরই সমাধি হলো। অর্থাৎ নিজের বিপদ নিজে ডেকে আনা, নিজের পায়ে কুড়োল মারা। যেমন করে পরিবেশের ভারসাম্য নষ্ট করে আমরা নিজেদের কবর নিজেরাই খুঁড়ছি, আপনারা তো সকলেই জানেন। টু আর ইজ হিউম্যান, আর মিনস হচ্ছে ভুল করা, এরারের ভাব ফর্ম আর। টু আর ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রই ভুল করে, সবাই জানেন মানুষ মাত্রই ভুল করে। টু লক দ্য স্টেবল ওয়েন দ্য মেয়ার ইজ স্টোলেন, একজনের একটা স্টেবল ছিল, আস্তাবল ছিল, যাতে ঘোড়া ছিল, সেই আস্তাবলে কোনোদিন সে তালা দিয়ে রাখেনি। একদিন যখন আস্তাবল থেকে ঘোড়াটা চুরি হয়ে গেছে, মেয়ার মানে মাদি ঘোড়া, সেই মাদি ঘোড়া যখন চুরি হয়ে গেছে, তখন সে কি করেছে? আস্তাবলে তালা দেওয়া শুরু করেছে। তো দিস ইজ কল্ড চোর পালালে বুদ্ধি বাড়ে, চোর চলে যাওয়ার পরে আপনি বুদ্ধি করে ঘরে তালা দিচ্ছেন। টু লক দ্য স্টেবল ওয়েন দ্য মেয়ার ইজ স্টোলেন। এর পরের প্রবাদ টু দ্য পিওর অল থিংস আর পিওর, যিনি নিজে খাঁটি তার কাছে সব জিনিস খাঁটি, আপন ভালো তো জগৎ ভালো। আপনি নিজে যদি ভালো হন তো আপনার কাছে জগৎ ভালো হবে।
অর্থাৎ আপনি যদি সব কিছুর প্রতি ভালো অ্যাটিটিউড নিয়ে এগোতে পারেন তো সব কিছু আপনার সাথে ভালো ঘটবে। চাকরির পরীক্ষায় আশাবাদী মনোভাব নিয়ে আজকের থেকে প্রিপারেশন নেওয়া শুরু করুন। অবশ্যই চাকরি আপনার জন্য আছেই, তা সে চারিদিকের পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, প্রতিযোগিতা যত কঠিন হোক না কেন, চাকরি আপনি পাবেনই। আপনাকে শুধু নিজেকে পিওর হতে হবে টু ইয়োর অ্যাটেম্পটস। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। ব্রথ মানে হচ্ছে স্যুপ। ধরুন আপনাদের বাড়িতে স্যুপ রান্না হচ্ছে, এইবার 4-5 জন মিলে একটা স্যুপ রান্না করছেন। 4-5 জনের টেস্ট 4-5 রকম। কেউ একটু ঝাল পছন্দ করে, কেউ একটু নুন বেশি খেতে পছন্দ করে, কেউ গোলমরিচ বেশি পছন্দ করে। তো এই যে ব্যাপারটা, কেউ কাঁচা লঙ্কা বেশি পছন্দ করে। তো দেখা গেল যারা যেটা পছন্দ করে সেটাই খাবারের মধ্যে বেশি বেশি দিয়ে দিল, তাহলে যেটা হবে নুনও বেশি হয়ে যাবে, ঝালও বেশি হয়ে যাবে, কাঁচা লঙ্কাও বেশি হয়ে যাবে, শুকনো লঙ্কা বেশি হয়ে যাবে, গোলমরিচ বেশি হয়ে যাবে, ডিমও বেশি হয়ে যাবে, সব কিছুই বেশি বেশি হয়ে যাবে। তো আলটিমেটলি স্যুপটা আর খাওয়ার যোগ্য থাকবে না। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, অর্থাৎ সন্ন্যাসী বেশি হলে গাজন নষ্ট হবে। এবারের প্রবাদ, টু মাচ কার্সি টু মাচ ক্রাফট। অর্থাৎ কেউ যদি অত্যধিক বেশি বিনয় প্রকাশ করে সেখানে অনেক বেশি সঠতার লক্ষণ রয়েছে। অর্থাৎ যেখানে যতটুকু বিনয় দরকার সেখানে যদি বিনয়ের আধিক্য ঘটে তাহলে বুঝবেন যে তার মনে কোনো দুরভিসন্ধি আছে। টু মাচ কার্সি টু মাচ ক্রাফট, অতিভক্তি চোরের লক্ষণ। টু মাচ কানিং ওভার রিচেস ইটসেলফ। অতিরিক্ত চালাকি করলে সেই চালাকির ফল নিজেকেই ভুগতে হয়। একজন মানুষ যিনি বেবি ফুডে ভেজাল মেশাতেন, দেখা গেল তার নিজের সন্তানই সেই ভেজাল বেবি ফুড খেয়ে মারা গেছে। তো এটাই হচ্ছে অতি চালাকের গলায় দড়ি। এবারের প্রবাদ, ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল। অর্থাৎ একতায় উত্থান বিভেদে পতন। একসাথে থাকলে আমরা অবশ্যই আমাদের বলিষ্ঠতা দিয়ে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো, আর ডিভাইডেড হলে আমাদের পতন অনিবার্য। এটা আপনারা সকলেই জানেন। এবং এর পরের প্রবাদ হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ। একদম সিনোনিমাস প্রবাদ। ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল এর মানেই হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ। একতায় উত্থান বিভেদে পতন, অর্থাৎ একতাই বল। ইউজিং আ থর্ন টু রিমুভ আ থর্ন। থর্ন মানে হচ্ছে কাঁটা। ধরুন কারোর পায়ে একটা কাঁটা ফুটে গেছে, সেই কাঁটাটাকে খুঁচিয়ে তুলতে গেলে আমাকে একটা সুচালো জিনিস দরকার। আশেপাশে কিছু নেই, আর একটাই কাঁটা তুলে নিলাম ওই কাঁটাটা তোলার জন্য। কাঁটা দিয়ে কাঁটা তোলা, অর্থাৎ সমস্যা দিয়ে সমস্যার প্রতিবিধান করা। ওয়েস্ট নট ওয়ান্ট নট। অপচয় করো না, অভাবও হবে না। এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে যেটা সমস্যা হয়েছে যে জলের অভাব। তো মানুষ এত পরিমাণে জল অপচয় করছে যে ভৌম জল সেটা কিন্তু কমে যাচ্ছে। এই ভৌম জলের স্তর নেমে যাওয়ার কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত জল অপচয় করা। আপনারা নিশ্চয়ই জল অপচয় বন্ধ করবেন। ওয়েস্ট নট ওয়ান্ট নট। আজকের থেকে অপচয় বন্ধ, তাই আমাদের অভাবেও আর পড়তে হবে না। হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। প্রতিকারের উপায় না থাকলে সহ্য করতেই হয়। যে সমস্যার আপনি প্রতিকার করতে পারবেন না সেই সমস্যাটাকে আপনার বয়ে নিয়ে চলতেই হবে। কারোর পিঠের মধ্যে যদি একটা কুচ থাকে এবং সেই কুচটাকে যদি বাদ দেওয়া না যায় তাহলে সারা জীবন তাকে সেই কুচ বয়ে নিয়ে চলতে হবে। এটাই হচ্ছে হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড। লটেড মানে যেটা ভাগ্যে লেখা হয়েছে, আর ব্লটেড মানে মুছে ফেলা। তো ভাগ্যে যেটা লেখা হয়েছে সেটাকে কখনো মুছে ফেলা যাবে না। বাংলায় এটাকেই বলা হয় কপালের লিখন না যায় খণ্ডন। এবারের প্রবাদ, ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। অর্থাৎ ইচ্ছা থাকলেই উপায় হয়। যে মানুষটি সরকারি চাকরি পেতে চাইছেন কিন্তু তার বাড়িটি হয়তো প্রত্যন্ত গ্রামে, তার হয়তো ভালো একজন টিচারের কাছে যাওয়ার উপায় নেই, তিনি অত্যন্ত গরিব, তাই তিনি কোনো বড় কোচিং সেন্টারে পড়তে পারছেন না। দরকার নেই এসবের। ইউটিউবে হাজার একটা ভিডিও আছে বিভিন্ন টপিকের উপরে, জাস্ট সেগুলো দেখে যান। আর আপনাদের সাথে আমি তো আছি। তো ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। আপনি যদি চান আপনি সরকারি চাকরির প্রিপারেশন নেবেন তাহলে আপনি অবশ্যই বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে বা বিভিন্ন আরও ওয়েবসাইট ঘেটে আপনি কিন্তু প্রিপারেশন নিতে পারবেন। হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। যতক্ষণ প্রাণের স্পন্দন আছে ততক্ষণ বাঁচার আশা আছে। তাই যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। যতক্ষণ একজন সামান্যতম প্রাণ নিয়ে থাকবেন তাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। হোয়ার দেয়ার ইজ এ লাইফ দেয়ার ইজ হোপ। ইউ মাস্ট নট সি থিংস উইথ হাফ অ্যান আই। আপনি অর্ধেক দৃষ্টি দিয়ে পুরো জিনিসটা দেখতে পারবেন না। অর্থাৎ কোনো জিনিসের আপনি অর্ধেকটা দেখে এসেছেন, প্রথমে তার সম্ভাবনাগুলো দেখেছেন, তার বিপদটা আপনি দেখেননি। সেটাই হচ্ছে ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। অর্থাৎ কোনো বেড়াল সে দেখে এসেছে ওখানে একটি ঘুঘু পাখি বাঁধা আছে, ওটাকে খাওয়া যাবে। সে দেখেনি যে তার পেছনেই রয়েছে একটি ফাঁদ, ওই ঘুঘুটাকে খেতে গেলেই সে ফাঁদ দেখবে। দিস ইজ কল্ড ইউ মাস্ট নট সি থিংস উইথ হাফ অ্যান আই। তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। ইউ উইল নো
নাও হোয়াটস হট, এবার তুমি জানবে কি আসলে কি, অর্থাৎ কত ধানে কত চাল, এবার তুমি বুঝবে হু ইজ হু অ্যান্ড হোয়াট ইজ হোয়াট। আজকের শেষ প্রবাদ, জিল উইদাউট নলেজ ইজ আ রানওয়ে হর্স, অর্থাৎ জ্ঞানহীন উৎসাহ লাগাম ছাড়া ঘোড়ার মতো। অর্থাৎ যার জ্ঞান বুদ্ধি নেই সে যদি প্রচণ্ড উৎসাহী হয়ে ওঠে, তাহলে যে ঘোড়ার লাগাম নেই সে যেমন ডিস্ট্রাকটিভ হয়, ডিস্ট্রাকটিভ ওয়েতে দৌড়ায়, এরকম দৌড়ায় এবং এর পতন বা এর বিপর্যয় অবশ্যম্ভাবী। তো নিশ্চয়ই জ্ঞানহীন উৎসাহ নিয়ে আপনারা দৌড়াবেন না, সঠিকভাবে সঠিক পরিকল্পনায় সরকারি চাকরির জন্য দৌড়াবেন। এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন HD ফর ইংলিশ চ্যানেলটি স্ক্রিনের আইকনে ক্লিক করে। আজকের মতো এটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন HD ফর ইংলিশ।